আচ্ছা, আরেকটা বিষয় আছে যে আমি উপপাদ্য লেখার যে নিয়ম, উপপাদ্য লেখার যে নিয়ম, এই নিয়মের উপরে একটা শীট আজকে আপলোড করব। সেই শীটে কিন্তু সবকিছু দেওয়া আছে যে একটা উপপাদ্যে কি কি ধরনের ভুল হতে পারে। যেমন আমরা উপপাদ্যের প্রথমে সাধারণ নির্বাচন লিখি, এই যে সাধারণ আহ নির্বাচন লিখি, নির্বাচন এভাবে লিখি। তো এখানে সাধারণ বানানে কিন্তু মূর্ধন্য হবে, কিন্তু মূর্ধন্য হবে। আবার এই নির্বাচন না, কিন্তু নির্বচন, এই বানানটা কিন্তু ভুল হয়। এরপরে ওই যে বিশেষ নির্বাচন, ওই বিশেষ কিন্তু যে নির্বাচন লিখি কিন্তু আমরা, এই জায়গায় ভুল হয়। আবার প্রমাণ বানানে কিন্তু হচ্ছে মূর্ধন্য, মানে এই যে বানান মূর্ধন্যের জায়গায় দন্তনাথ দেওয়া হয়। মানে এরপরে যে চিত্র যে আঁকার বিষয়টা, চিত্র কি আসলে কি বিশেষ নির্বাচনের আগে হবে না বিশেষ নির্বাচনের পরে হবে, আর সেটা কিন্তু একটি বিষয়। কারণ চিত্র কিন্তু সবসময় কিন্তু বিশেষ নির্বাচনের আগে লিখতে হবে, কারণ চিত্র দেখে কিন্তু বিশেষ নির্বাচনটা লেখা হয়, বিশেষ নির্বাচন দেখে কিন্তু চিত্র লেখা হয় না কিন্তু। এই জন্য আমাদের এই বিষয়গুলোর সম্পর্কে টোটাল 15টা জায়গায় ভুল হতে পারে, 15টি জায়গায় ভুল হতে পারে। আমি আপনাদের একটা শীট ওখানে মানে আজকের ক্লাসের পরেই আমি একটা শীট আপলোড দিব, ওখান থেকে দেখে নেবেন একটা পদ্ধতিতে কিভাবে সুন্দরভাবে লেখা যায় আর কি। আর এখানে একটা কথা, একটা মেসেজ দিয়ে রাখি, সেটা হচ্ছে যে আপনার এই যে টোটাল যে লিখিত যে পার্ট রয়েছে, এই লিখিত পার্টে কিন্তু আপনি যদি জ্যামিতি ভালো করে অ্যান্সার করেন, তাহলে কিন্তু কোনো নাম্বার কিন্তু আপনার কাটার কিন্তু কোনো সুযোগ নেই। মানে যদি পূর্ণাঙ্গ নাম্বার এখানে যদি 5 নাম্বার থাকে, আপনি কিন্তু 5-এ 5ই পাবেন। মানে যদি টু দি পয়েন্টে লেখা হয়, যদি কোথাও কাটাকাটি না হয়, ওভারটেকিং না হয়, আহ এবং লিখিত পরীক্ষা কিন্তু এখানে এই যে 50-এ কিন্তু 50-এ তোলা সম্ভব। যেমন আমি 34তম বিসিএস এ মার্কশিট তুলেছিলাম, এই লিখিত পাঠে আমার কিন্তু এই 50-এ 50-ই আছে, 50-এ 50 আছে। তার মানে জ্যামিতিতে কিন্তু কোনো নাম্বার কিন্তু কাটেনি আর কি। এখন সব ডিপেন্ড করে আপনার নিজের উপর, আপনি আসলে কতটা সাজিয়ে লিখবেন আর কতটা গুছিয়ে লিখবেন। একটা অঙ্ক কিন্তু আমরা সবাই, অনেকেই আছে যে কমন করেছে, সে কাজ করে কি খুব দ্রুত গতিতে 2 ঘন্টার পরীক্ষাটা 1 ঘন্টার মধ্যে সে কমপ্লিট করে ফেলেছে, কারণ সে জানে যে আমার সব মানে কমন পড়েছে আমার। একটা কথা মাথায় রাখবেন, আপনার হাতে সময় 2 ঘন্টা। আপনি যদি 1 ঘন্টার লেখাটা যদি সুন্দর করে 2 ঘন্টায় লিখতেন, তাহলে আপনি কিন্তু এখানে দেখা যাচ্ছে এই 50 কিন্তু আপনার স্কোরটা 50-ই আসছে। কারণ যেহেতু আপনার সব কমন পড়েছে, আপনি সব বুঝতে পেরেছেন। আর যে কোনো জায়গায় কিন্তু ভুল হতে পারে, সেখানে কিন্তু স্কোরটা 50 থেকে 40-এ নেমে আসতে পারে। কারণ হয়তো তাড়াহুড়ো করে একটা জায়গায় প্লাস চিহ্ন দেননি, কোথাও জ্যামিতি লেখার ক্ষেত্রে সাইড নোট পাশে দেননি, বা লেখার ক্ষেত্রে কিছু জায়গায় গ্যাপ দিয়েছেন। এটা গ্যাপ আমরা কখন দিব? গ্যাপ, হ্যাঁ দিব, গ্যাপ দিব না তা না, গ্যাপ দিব। কখন দিব? মনে করেন আমার হাতে সময় আছে মাত্র 2 মিনিট, আমার হাতে সময় আছে 2 মিনিট। আমি দেখলাম যে আমার একটা জ্যামিতি এখনো রয়ে গেছে, একটা জ্যামিতি রয়ে গেছে। এই যে এই জ্যামিতির এইমাত্র যে জ্যামিতিটা করলাম, এই জ্যামিতিটাই মনে করেন রয়ে গেছে। আমি কিন্তু ইচ্ছা করলে এই জ্যামিতিটা কিন্তু 2 মিনিটে কমপ্লিট করতে পারবো, কারণ আমি এই ভিতরে অনেক কথা আছে যেটা কিন্তু ইগনোর করলেই পারতাম। যেমন ভিতরে এই যে পার্ট গুলো রয়েছে, ভিতরের যে পার্ট, আমি ভিতরের পার্ট কোনো পার্ট না লিখে আমি সরাসরি এখানে এই যে লিখে দিতাম বিসিএস স্কয়ার, এখানে ত্রিভুজ লিখে বিসিএস স্কয়ার ইকুয়াল এত লিখলাম। এরপর দেখলাম যে এডি স্কয়ার, কারণ আমি কিন্তু এডি স্কয়ারে কিন্তু ওই ভেঙে লিখি না সব। আমার যে ওখানে মানে থিমটা ছিল, এরকমের যে টোটাল থিমটা ছিল এখানে, এ বি সি যে ডি উপরস্থ বিন্দু ছিল, এরকমই করে এভাবে ছিল। আমি সরাসরি মানে যেহেতু সময় আছে 2 মিনিট, 2 মিনিট শেষ করতে হবে, তাহলে বিসিএস স্কয়ার ইকুয়াল লিখেছি এই বিসিএস স্কয়ার মানে কি এবি স্কয়ার প্লাস হচ্ছে এসি স্কয়ার, এটা এক নম্বর সমীকরণ। এবং এডি স্কয়ার, এডি স্কয়ার আমি সরাসরি দেখলাম এডি হচ্ছে ভূমি, আর এইটা হচ্ছে যে আমার মানে অতিভুজ। তাহলে আমি যদি এদিকে বামে রাখি, তাহলে এই অতিভুজ থেকে এটা বিয়োগ হয়, এই অতিভুজ থেকে এটা বিয়োগ হয়, তাই বিডি স্কয়ার মাইনাস হচ্ছে এবি স্কয়ার। এরপরে কাজ করলাম কি 1 এবং 2 নং যোগ, 1 নং যোগ 2 নং, এরপর প্লাস দিয়ে বিসি স্কয়ার প্লাস হচ্ছে এডি স্কয়ার। এরপর আমি এটা যোগ করে দিলাম। এখন যোগ করার ক্ষেত্রে যদি আমি এই যে যোগটা না দেখাই, যোগটা না দেখাই, যেমন যোগ আমি যোগ করলে দেখি যে এই ডান পাশটা যোগ বাম পাশটা যোগ মানে ডান পাশটা যোগ, যোগ করলে এইটা ভ্যানিশ হয়ে যায়। তাই আমি লিখে দিলাম কি এই যে বিডি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস সি স্কয়ার। এখন এটা ডিপেন্ড করবে কখন, এটা যখন দেখবেন আপনার সময় আছে 2 মিনিট, এই 2 মিনিটে দেখা যাচ্ছে আপনার একটা জ্যামিতি এখন রয়ে গেছে, তখন তো আমার আর বিস্তারিত না লিখে আমার যদি প্রমাণটা হয়ে যায়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 5-এর ভিতরে আমাকে এখানে 3 দিল, এই 3ই তো আমার লাভ।
কারণ আমি যদি এই যে সম্পূর্ণ মানে যদি টু দি পয়েন্টে লিখতে যে মনে করেন একুরেট লিখতে যে আমি যদি এই পর্যন্ত না আসতে পারতাম, মানে এই যে প্রমাণে যদি না আসতে পারতাম, তাহলে কিন্তু আমার সর্বোচ্চ 5-এর ভিতরে কিন্তু 1 দিতেও পারতো, আবার নাও দিতে পারতো। আমি যদি লাস্ট ফিনিশিং এ না আসতে পারি, এই জন্য ফিনিশিং এ আসার জন্য মানে আমি মাঝখানে মাঝখানে কিন্তু অনেক লেখায় কিন্তু এখানে গ্যাপ দিয়েছি, গ্যাপ দিয়ে আমি কিন্তু ফাইনাল ফিগারে কিন্তু চলে আসছি। ইচ্ছা করলে এক্সামিনার কিন্তু আমার এই 5-এর ভিতরে 4ও দিতে পারে এখানে, কারণ সে তো দেখেছে যে প্রমাণটা তো আমার হয়েছে। আমি এখানে হয়তো বেশি জানি বিদায় কিন্তু আমি, তারা কিন্তু এরকমের ধারণা থাকতে পারে যে না ছেলেটা অনেক কিছু জানে, সে বিষয়গুলোকে সবগুলোকে উপস্থাপনা না করে সে শুধু জিস্ট কথাগুলো লিখেছে। এটা এক্সামের উপর ডিপেন্ড করে, এক্সামের ডিপেন্ড করে যে না শেষ দিকে সে জিস্ট কথাগুলো লিখে এটাকে প্রমাণ করেছে। And এটা সময়ের উপর ডিপেন্ড করবে, কিন্তু আপনার হাতে যদি সময় থাকে সেক্ষেত্রে আমি কেন রিস্ক নিব? আমার রিস্ক নেওয়ার দরকার নেই, কারণ আমার একটা উপদের জন্য আমি সময় পাবো 10 মিনিট, আমি 10 মিনিটের জায়গায় কেন সেটাকে আমি 2 মিনিটে শেষ করতে চাইবো? এই বিষয়গুলোর কারণে আমাদের একটু সময় নিয়ে টাইম ম্যানেজমেন্টটা একটু থাকতে হবে। যদি একটু সময় বেশি পাওয়া কোনো একটা অংশে কিন্তু হয়তো 2-4 মিনিট বেশি লাগতে পারে, কোন জায়গায় আবার 2 মিনিট কম লাগতে পারে, এইভাবে সময়টাকে আমার 19-20 করতে হবে। যেমন আপনি প্রথমে টাইমটা ভাগ করে নিলেন, দেখবেন যে 1 নম্বরের উৎপাদকের জন্য আমি সময় নিব মনে করেন লিখে দিলাম 10 মিনিট। এখন দেখা যাচ্ছে যে উৎপাদক দুটি আছে সেটা করতে আমার সময় লেগেছে 5 মিনিট, টাইম বরাদ্দ ছিল কিন্তু 10 মিনিট, লেগেছে 5 মিনিট, তাহলে এই 5 মিনিট কিন্তু আমি অন্য একটা জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবো। সেটা আমার নিজের উপর ডিপেন্ড করবে আমি কোন জায়গায় সেটা ব্যবহার করব। এভাবে করে ভাগ ভাগ করে আমাদের কাজটা করতে হবে। তাহলে আমরা আর একটু গল্প দেখবো আমরা এরপরে। ত্রিভুজ এবিসি কোণ সি সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণ এডি বিসির উপর লম্ব, এডি বিসি এর উপর লম্ব প্রমাণ করতে বলা হয়েছে এবি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস টুয়াইস বিসি ইনটু হচ্ছে সিডি। মানে খুবই সহজ, মানে আপনি প্রথমে চিত্র আঁকবেন যেখানে কি বলা আছে ত্রিভুজ এবিসি এর কোণ চিকোণ সূক্ষ্মকোণ, এখানে কিন্তু সমকোণ সমকোণ বলে নাই, এখানে সূক্ষ্মকোণী ত্রিভুজের কথা বলা হয়েছে এবং এডি বিসির উপর লম্ব। তাহলে আমি প্রথমে একটা এবিসি ত্রিভুজ আঁকি যেখানে সি কোণকে সূক্ষ্মকোণ রাখতে হবে। এই জন্য কিন্তু আমি এখন আর ত্রিভুজ কিন্তু এইভাবে আঁকতে পারবো না, কারণ এইভাবে ত্রিভুজ আঁকলে কিন্তু সমকোণী ত্রিভুজ হয়ে যাবে। কারণ একটা কোণকে সমকোণ নিলেই কিন্তু সেটা সমকোণী ত্রিভুজ, সেটা কিন্তু আর সূক্ষ্মকোণী ত্রিভুজ হবে না। এরপরে আমি এখানে যে কোণ চিকোণ সূক্ষ্মকোণ এভাবে একটা নেই, এখানে এই চিকোণ সূক্ষ্মকোণ নিলাম। এরপরে বাকিটা কিন্তু আমার নিজের মধ্যে পড়ে, আমি এখানে এই এ এবং বি এর ভিতরে আমি যে কোনো বাহু কিন্তু যে কোনো জায়গায় কিন্তু আমি ধরতে পারি। তাহলে আমি এখানে এ কে এখানে নিলাম আর এখানে বি কে নিলাম, মানে মূল কন্ডিশনটা ফিল আপ করতে হবে। কন্ডিশন ছিল কি সি কোণটা সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির চেয়ে ছোট, 90 ডিগ্রি। এরপর কি বলেছে যে এডি হচ্ছে বিসি এর উপরে লম্ব, এটি কার উপরে লম্ব? বিসি এর উপর লম্ব। তাহলে এখানে এই বিসি এর উপর লম্ব, তা লম্ব বলে কি আমি যেখানে এই এদিকে কি বাঁকা ভাবে নিব আর এভাবে কি নিতে পারবো না, লম্ব মানে এখানে ভূমির সাথে 90 ডিগ্রি কোণ নিতে হবে। স্যার একটু আমি 90 ডিগ্রি কোণে নিতে হবে। হ্যাঁ, কারণ লম্ব বললেই আমি যে এডি নিব, এডি নিতে গেলে এখানে ডি বিন্দুটা এমন জায়গায় নিব, ডি বিন্দুটা এমন জায়গায় নিব যাতে করে এই এডি এর কারণে ভূমির সাথে কোণটা হচ্ছে 90 ডিগ্রি হয়, মানে এখানে দুপাশে কোণটা 90 ডিগ্রি হয়। যদি মধ্যমা বলতো, মধ্যমা বললে কিন্তু একদম বিসি এর মাঝখানে নেওয়া লাগতো। মধ্যমা বললে কিন্তু আমি কিন্তু ডি বিন্দুকে এখানে নিতে পারতাম না। এখানে মধ্যমা না বলে লম্ব বলছে, লম্ব বলার কারণে কিন্তু আমি এই থেকে এক্সাক্ট এমন ভাবে একটা রেখা টেনেছি যে রেখাটা ভূমির সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। আমরা পেয়ে গেলাম ত্রিভুজের ক্ষেত্রে স্কয়ার। দেখেন আমাদের
এবি স্কয়ার। তো এবি স্কয়ার নেওয়ার জন্য কোন সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব? সমকোণী ত্রিভুজ তো এখানে দুইটা আছে, একটা হচ্ছে এ সি ডি আছে একটা, আর এ বি ডি আছে একটা। এখন আমি কোন সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করব? এডিবি স্যার, এডিবি। সেটা নিয়ে কাজ করতে হবে। কেন কাজ করতে হবে? কারণ আমার টু এবি স্কয়ারের কথা বলেছে। এবি স্কয়ার কথা বলা হয়েছে। হ্যাঁ, তাহলে আমি লিখবো যে এবি স্কয়ার ইকুয়াল, মানে অতিভুজ স্কয়ার পেয়ে গেলাম, তাহলে লম্ব স্কয়ার মানে এডি স্কয়ার, এডি স্কয়ার প্লাস ভূমি হচ্ছে বিডি স্কয়ার, বিডি স্কয়ার পেয়ে গেলাম। আচ্ছা, ওকে। এখন তাকিয়ে দেখেন যে আমার বাম পাশ কিন্তু অলরেডি, মানে বাম পাশ কিন্তু দুই পাশে কিন্তু সমান পেয়ে গেছি, কিন্তু ডান পাশের যে ফিগারটা আছে, এই ডান পাশের যে ফিগার, এই ফিগার কিন্তু মিল নাই। মানে আমার যেটা প্রমাণ করতে বলেছে, প্রমাণ করতে বলেছে এসি স্কয়ার প্লাস বিডি স্কয়ার। এই এসি স্কয়ার এখানে নাই, বিডি স্কয়ার এখানে নাই, এই বিসি আর সিডি তাও নাই। তার মানে আমি বুঝতে পারলাম যে বাম পাশে ডান পাশে যে অংশটা আছে, এই অংশকে আমার পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে। যদি চেঞ্জ না করি তাহলে কিন্তু এই প্রমাণ আসতে পারবো, কারণ বাম পাশ তো হয়েই গেছে, বাম পাশে দিকে তাকাবার দরকার নেই। এখন ডান পাশে দেখেন যে আমার যে ফিগারটুকু আছে, এই ফিগারকে না রেখে এই ফিগারকে পরিবর্তন করে অন্য কিছু লেখা যায় কিনা, কারণ এই দুটো তো রেখে আমার লাভ নাই। প্রথমে দেখি যে এই এডি এর বিকল্প কোনো কিছু লেখা যায় কিনা। এডি এর বিকল্প আমি দেখলাম যে এডি এর বিকল্প কিছু লেখার সুযোগ নাই। কেন নাই? কারণ এডি হচ্ছে লম্ব, আর এই লম্বের সাথে রিলেটেড এখানেও কোনো লম্ব ওরকম রেখা নাই যে এই এখানে রেখা থাকলে আমি বলতে পারতাম যদি এরকম একটা রেখা থাকতো, এই যে মনে করেন বি ছিল, এই বি, তাহলে এই ডিগুলোতে কিন্তু বি লিখতে পারতাম। বা যদি এখানে একটা রেখা থাকতো, এই যে সিএফ থাকতো, তাহলে আমি বলতে পারতাম, মানে এটা কনভার্ট করার সুযোগ ছিল। যদি এরকমের এই লম্ব বরাবর যদি এখানে একটা রেখা থাকতো বা এখানে থাকতো, তাহলে আমি কিন্তু চেঞ্জ করার সুযোগ পেতাম। কিন্তু যেহেতু এখানেও কোনো রেখা নাই, এখানেও কোনো রেখা নাই, তার মানে এই এডি কে পরিবর্তন করার কোনো সুযোগ নাই, এই জন্য এডি রেখে দিলাম। আর এই দেখেন বিডি আছে, এই যে বিডি আছে, বিডি কে পরিবর্তন করে কিছু লেখা যায় কিনা, বিডি কে পরিবর্তন করে। এখন দেখেন এই বিডি না লিখে যদি বিডি এর পরিবর্তে আমি বিসি, আমি যদি এখানে বিসি মাইনাস সিডি লিখি, তাহলে এই যে লেখা যায় কিনা দেখেন তো একটু। মানে বিডি না লিখে আমি বিডির পরিবর্তে এইটুকু লিখতে পারি কিনা দেখেন। প্রথমে আমি নিজে সম্পূর্ণ বিসি নিয়েছি, সম্পূর্ণ বিসি। এই সম্পূর্ণ বিসি নিয়ে যদি আমি এই সিডি কে আবার বাদ দিই, সম্পূর্ণ বিসি নিয়ে সেখান থেকে আমি সিডি কে বাদ দিতাম, সিডি কে বাদ দিলে কিন্তু আবার বিডি হয়ে যায়। এখন আমার প্রশ্ন হতে পারে যে কেন আমি এটা নিব? কারণ আমার তো এটা ছিল, এটা রেখে তো আর আমি সমাধানে আসতে পারছি না, কারণ আমার তো সমাধানে আসতে হবে, আর সমাধানে আসার কারণে কিন্তু আমাকে কিন্তু একটু চেঞ্জ করতে হবে। এই কারণে আমি করবো কি, এই বিডি না লিখে বিডি এর পরিবর্তে আবার দেখেন এই বিডি ছিল কিন্তু এই থেকে এই পর্যন্ত, এই থেকে এই পর্যন্ত এটা ছিল বিডি। আমি এইটুকু না লিখে আমি প্রথমে কি নিয়েছি, এই থেকে সম্পূর্ণ এইটুকু নিয়েছি, এই থেকে এইটুকু নিয়েছি। নেয়ার পরে এই যে বিসি সম্পূর্ণ নিয়েছি, নেয়ার পরে আমি এখান থেকে এইটুকু বাদ দিয়েছি। এইটুকু বাদ দিলে কিন্তু আবার কিন্তু এইটুকুই থেকে যায়। আমি এখানে বিডি পরিবর্তে কি লিখবো, বিসি মাইনাস সিডি হোল স্কয়ার। এখন আপনাদের একটা প্রশ্ন হতে পারতো যে এখানে আমি এই যে বিসি মাইনাস সিডি না লিখে যদি এরকমই লিখতে পারতাম না, যে এখানে সিবি মাইনাস এখানে ডিসি লিখতে পারতাম না? কথা কিন্তু একই, যে এই সিবি বলতে যাকে বোঝায়, বিসি বলতে কিন্তু একই বিষয়কে বোঝায়। মানে সি থেকে বি পর্যন্ত যে দূরত্ব, আর বি থেকে সি পর্যন্ত একই দূরত্ব, আর সি থেকে ডি দূরত্ব, আর ডি থেকে সি দূরত্ব একই দূরত্ব। তাহলে আমি এটা লিখলাম না কেন? কারণ আমি এখানে এইভাবে কেন লিখলাম যে বিসি মাইনাস হচ্ছে সিডি লিখলাম, এইটা এই জন্য লিখেছি। দেখেন এই প্রমাণে কিন্তু আমাদের দেখেন এই যে আসলে বিসি আর সিডি, মানে এই প্রমাণের সাথে মিল রাখার জন্য আমি এই যে বিসি লিখবো না সিবি লিখবো, এই সিবি লিখবো না বিসি লিখবো, এটা লেখার আগে আপনি একটু প্রমাণে খেয়াল করবেন যে প্রমাণে কি আসলে বিসি আছে না সিবি আছে। এটা কিন্তু আপনার ভুল না, সিবি লেখা কিন্তু ভুল না, কিন্তু দেখতেন যে প্রমাণে আছে যে বিসি স্কয়ার আর এখানে দিচ্ছেন সিবি স্কয়ার, মানে দেখতে একটু অড লাগতো। এই কারণে আমি একটু ওই উপরের যে পার্ট দেওয়া থাকবে তার সাথে ম্যাচিং করে লেখাটা একটু চেষ্টা করব। তাহলে এখানে সেভাবে লেখা হলো বিসি মাইনাস হচ্ছে সিডি।
আমরা এটা লিখে দিলাম। এখন আমরা এখানে কাজ করে দিব। এটা শুধু লেখা যায় কিন্তু, মানে a মাইনাস বি হোল স্কয়ার, a মাইনাস বি শুধু হচ্ছে a স্কয়ার মাইনাস টুয়াইস a b প্লাস b স্কয়ার। a মাইনাস বি হোল স্কয়ার সূত্র a স্কয়ার মাইনাস টুয়াইস ab প্লাস হচ্ছে b স্কয়ার। এখন দেখেন, তাকাই দেখেন আমাদের যে বিষয়টা প্রমাণ করতে বলছে তার ভিতরে কি আসছে আর কি আসে নাই। আমরা একটু দেখে নেই। যেখানে আমার প্রমাণে বিসি স্কয়ার দরকার ছিল, আমি বিসি স্কয়ার পেয়ে গেলাম, এটা কিন্তু পেয়ে গেলাম। মাইনাস দরকার ছিল, মাইনাস আমি পেয়ে গেলাম। এবার টুয়াইস বিসিসিডি দরকার ছিল, টুয়াইস বিসিসিডি পেয়ে গেছি। তাহলে আমি দেখেন যে এইটুকু কিন্তু পেয়ে গেছি, এইটুকু আমি কিন্তু পেয়ে গেছি। তাহলে পাইনি কি, এই এসি স্কয়ার পাইনি। এই এসি স্কয়ার দরকার, কিন্তু আছে এডি স্কয়ার আর সিডি স্কয়ার। তা আমরা ওই দুটোকে একটা জায়গায় নিয়ে আসি, যে এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার। কারণ এইটুকু তো আমার দরকার নাই, কারণ এইটুকুর পরিবর্তে এসি স্কয়ার দরকার। এখন দেখবো যে এইটুকুর পরিবর্তে এসি স্কয়ার লেখা যায় কিনা। যদি যায় তাহলে আমরা পরের লাইনে সেটা লিখে দিব, প্লাস বিসি স্কয়ার মাইনাস টুয়াইস বিসি ইনটু হচ্ছে সিডি। একটু আমরা তাকাই দেখি যে এই যে এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, এডি স্কয়ার তাকাই দেখেন একটু। এই যে এডি স্কয়ার ছিল, এডি স্কয়ার আর সিডি স্কয়ার, এর পরিবর্তে এই এসি স্কয়ার লেখা যায় কিনা? লেখা যায়, কারণ এই যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার এর প্রতি অতিভুজ স্কয়ার লেখা যায়। তার মানে এর পরিবর্তে আমরা লিখতে পারি কি, এসি স্কয়ার। এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস টুয়াইস বিসি ইনটু হচ্ছে সিডি, প্রমাণিত। তাহলে সব সময় কিন্তু আপনাদের মূল টার্গেটটা থাকবে এখানে প্রশ্ন কিছু আছে, এবং প্রশ্ন স্যার কিছু আছে নিচের লাইনটা স্যার আরেকবার একটু। মানে এই লাইন থেকে এই লাইন। জি স্যার। আচ্ছা একটু দেখেন, আমি মনে করেন এই লাইনের আগে লাইনে চলে যাই, এই লাইনে আগে লাইনে চলে যাই। এই লাইনে আসার আগে মানে এটা কিন্তু পেয়ে গেলাম। পেয়ে যাওয়ার পরে আমি দেখবো যে আমার টার্গেট তো এইখানে যাওয়া, মানে প্রমাণে যাওয়া। তো প্রমাণে যাওয়ার জন্য আমি এখানে আসার পরে একটু তাকালাম যে আমার এখানে মানে কি পেয়েছি আর কি পাই নাই। যেমন এই দেখেন প্লাস বিসি স্কয়ার, এই প্লাস বিসি স্কয়ার কিন্তু পেয়ে গেছি। এই প্লাস বিসি স্কয়ার এখানে প্রমাণের দরকার ছিল, বিসি স্কয়ার পেয়ে গেছি। মাইনাস ছিল, মাইনাসও পেয়ে গেছি। আর টুয়াইস বিসি ইনটু সিডি তাও পেয়ে গেছি। তাহলে এইটুকু কিন্তু আমি পেয়ে গেছি। তাহলে তো আমার এইটুকু কিন্তু এখনো পাইনি। এইটুকুর পরিবর্তে এখানে আসছে কি, এই এডি স্কয়ার সিডি স্কয়ার আছে। তা আমি কাজ করলাম কি, এই যে এডি স্কয়ার আর সিডি স্কয়ার এটা একটা জায়গায় নিয়ে আসলাম। আর এখানে ছিল বিসি স্কয়ার মাইনাস টুয়াইস বিসি ইনটু হচ্ছে সিডি। এইটুকু অলরেডি কিন্তু আমি পেয়ে গেছি। এদিকে আমি এখন টাকার দরকার নাই, কারণ ডান পাশে যেটা ছিল পেয়েছি। এখন আমি দেখলাম কি এইটুকু আমার দরকার নাই, দরকার হচ্ছে এরপর এসি স্কয়ার দরকার। তা আমি দেখবো যে এসি স্কয়ার এইটুকুর পরিবর্তে এসি স্কয়ারটা লেখা যায় কিনা, ওইটুকুর পরিবর্তে এসি স্কয়ার লেখা যায় কিনা। যেমন এখানে ছিল এডি সি, এখন এডি স্কয়ার দেখেন আছে, এডি স্কয়ার আর আছে সিডি স্কয়ার। এই এডি স্কয়ার সিডি স্কয়ার এর পরিবর্তে এসি স্কয়ার লেখা যায় কিনা একটু দেখেন তো। মানে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার যায় স্যার, লেখা যায়। লেখা যায়, অতিভুজ স্কয়ার লেখা যায়, কারণ এটা একটা সমকোণী ত্রিভুজ, এটা একটা সমকোণ, এখানে এটা হচ্ছে সমকোণ। তো সমকোণের বিপরীত বলা হয় অতিভুজ। তাহলে এই অতিভুজ স্কয়ার ইকুয়াল হচ্ছে লম্ব স্কয়ার প্লাস হচ্ছে ভূমি স্কয়ার। তাহলে এই এসি এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার করতে এসি স্কয়ার লিখতে পারি। আমি সেটাই লিখে দিলাম, যে এর পরিবর্তে আমি কি লিখে দিলাম, এসি স্কয়ার। আর ডান পাশে যেটা ছিল সেটা লিখে দিলাম, টুয়াইস বিসি ইনটু হচ্ছে সিডি। তাহলে এই কিন্তু আমাদের প্রমাণ হয়ে গেছে। তাহলে আমরা পেয়ে গেলাম এবি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার মাইনাস টুয়াইস ইনটু বিসি ইনটু সিডি আমরা পেয়ে গেলাম। এইভাবে করেই কিন্তু আমাদের প্রমাণটা করে ফেলতে হবে। আর এরপরে আমরা আরেকটা প্রমাণে যাব। আমরা এখানে আরেকটা প্রমাণ নিয়ে চলে যাব। ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি কোণ চিকন স্থূলকোণ। আগে ছিল কিন্তু চিকন সূক্ষ্মকোণ ছিল, এখন চিকন বলছে কি স্থূলকোণ বলেছে। প্রমাণ করতে বলেছে, এখানে প্রমাণ করতে বলা হয়েছে যে এবি স্কয়ার ইকুয়াল এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার
প্লাস টুয়াইস বিসি ইন্টু হচ্ছে টুয়াইস বিসি ইন্টু হচ্ছে সিডি। মানে আগে ছিল সূক্ষ্মকোণ, এখন হচ্ছে স্থূলকোণ, শুধু পার্থক্য এটুকু। আমরা এখানে এবিসিডি ত্রিভুজ নিব। স্থূলকোণ মানে হচ্ছে 90 ডিগ্রির চেয়ে বড়, এই সি কোণটা হচ্ছে স্থূলকোণ। মানে একটা কোণের মান যদি 90 ডিগ্রির চেয়ে বড় হয় এবং 180 ডিগ্রির চেয়ে ছোট হয়, তাহলে ওই কোণকে বলা হয় স্থূলকোণ। তাহলে আমরা স্থূলকোণ নিলাম, এরপরে আমরা এখানে এই যে দুইটা বিন্দুকে আমরা আমাদের মতো করে নিয়ে ফেললাম, এ আর এখানে নিলাম হচ্ছে বি। এখানে আরেকটা বিষয় ছিল আর কি, যেটা ছিল এডি বিসির উপর লম্ব। এখানে আরেকটা বিষয় আছে, যে প্রমাণের আগে একটু কথা আছে এখানে, সেটি হচ্ছে যে এডি বিসির উপর লম্ব, বিসি এর উপর বিসি এর উপর লম্ব। এই কথাটা কিন্তু অ্যাড করা ছিল যে এডি হচ্ছে বিসি এর উপর লম্ব। এখন দেখেন, এই যে আমি যদি লম্ব আঁকি এই বিসির উপর, কিন্তু যদি আমি এই যে বিসির উপর যদি এডি রেখা যেখানেই নেই না কেন, এখানে কিন্তু এটা বোঝার বিষয়। আমাকে বলছে এডি লম্ব হবে, কার উপর লম্ব হবে? এই বিসির উপর লম্ব হবে। আর আমার প্রশ্ন হচ্ছে যে যদি আমি এই ডি বিন্দুটা এর উপরে যে কোনো জায়গায় নেই না কেন, তো এখানে নিলাম, তাহলে এই এডিকে কি লম্ব বলা যাবে? এডিকে কি লম্ব বলা স্যার। যাবে? যাবে না, কারণ লম্ব মানে হচ্ছে ভূমির সাথে 90 90 ডিগ্রি ডিগ্রি কোণ। 90 ডিগ্রি থাকতে হবে। লম্ব মানে ভূমির সাথে 90 ডিগ্রি থাকতে হবে। এখন আমি দেখলাম যে এই ডি বিন্দুকে আমি যেখানেই নেই না কেন, এখানে কোনোভাবেই 90 ডিগ্রি পাওয়া যাবে না। তাহলে আমি আমার মনের মতো করে আমি লম্ব নেওয়ার জন্য প্রথমে এরকম দাগ দিলাম এই যে এডি লম্ব, এক লম্ব হবে। এই জন্য এই বাড়তি যদি লম্ব আছে, লম্বের শর্ত এই বিসি কে বাড়াই দিতে হবে। কারণ এইখানে লম্ব যদি বলে দিয়েছে, লম্ব কিন্তু বাঁকাভাবে হবে না, বাঁকাভাবে হবে না। এই কারণে কিন্তু এটাকে বাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু লম্ব আঁকতে হবে। কারণ প্রত্যেক সময় 90 ডিগ্রির চেয়ে বড়, এই জন্য কিন্তু এটা কিন্তু আমি 90 চেয়ে বড় করে নিয়েছি। পরে এদিকে লম্ব বলছে, লম্ব নেওয়ার জন্য এটা সোজাভাবে নিতে হয়, বাঁকাভাবে নেওয়া যায় না। নেওয়ার পর দেখলাম যে এটা তো আসলে এই বিসির বাইরে পড়ে গেছে, এই বাইরে পড়ার জন্য এটাকে একটু করে বাড়িয়ে দিতে হবে। ও অঙ্কনের কাজ শেষ। এখন আমরা আগের মতোই কাজ করবো, আগের মতো কাজ করবো। এবি স্ক্যান নিতে হবে, আমার প্রমাণের ক্ষেত্রে আছে এবি স্ক্যান। আচ্ছা, এবি স্ক্যান নেওয়ার জন্য এখানে সমকোণী ত্রিভুজ আছে কয়টি বলেন তো একটু? এখানে এই ত্রিভুজের ক্ষেত্রে একটা এবি স্যার, একটা। স্কয়ার ইকুয়াল আমাদের প্রমাণ করতে হবে এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। একটাই কিন্তু সমকোণী ত্রিভুজ আছে, এডি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস টুয়াইস বিসি ইনটু সিডি। আচ্ছা, এখন যেহেতু এবি স্কয়ার নিয়ে প্রমাণ করতে পারছি, এবি স্কয়ার না, এখানে তো দুইটা সমকোণী ত্রিভুজ, এ ডি বি এর সমকোণী ত্রিভুজ, আর এ জি সি ডি এর সমকোণী ত্রিভুজ, দুইটা আছে, দুইটা আছে। জি স্যার, জি দুইটা হ্যাঁ, স্যার। এখন আমার এখানে মানে এবি স্কয়ার, এখন এবি স্কয়ার জন্য কিন্তু আমার এই বড় সমকোণী ত্রিভুজ দিয়ে কিন্তু কাজ করতে হবে। এই যে আপনি দেখবেন টোটাল কোন জায়গাতে স্টার্ট হয়েছে, কোন জায়গায় শেষ হয়েছে, ওইটাকে থিম ধরে কিন্তু কাজটা আপনি নিতে হবে। মনে করেন এখান থেকে আমি তাহলে এই যে এটা কিন্তু অতিভুজ পেয়ে গেলাম, তো অতিভুজ পেয়ে গেলে এইটা হচ্ছে লম্ব, এইটা হচ্ছে ভূমি। তার মধ্যে এই সির দিক তাকাবেন না, এই সির দিক তাকাবেন না, মনে করেন এই রেখাটা নাই, এই এরকমের। কারণ আমার এই বিএসকার পেতে গেলেই কিন্তু এইটা হচ্ছে অতিভুজ, আর এই অতিভুজের সাথে যে দুটো বাহু জড়িত, এখানে আমার যে এখানে ছিল কিন্তু এই যে এসি ছিল, কিন্তু আমি কিন্তু যখন অতিভুজটা পেলাম, অতিভুজের সাথে কিন্তু এই বাহুটা জড়িত না, আবার এইটুকু জড়িত না। তাহলে এই অতিভুজের সাথে কে কে জড়িত? এখান থেকে এই লম্ব জড়িত, আর এখান থেকে এই ভূমি জড়িত। আমি সেটা লিখে দেই, এবি স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার এডি স্কয়ার প্লাস ভূমি স্কয়ার হচ্ছে বিডি স্কয়ার। আগের মতো করে বাম পাশ কিন্তু হয়ে গেছে, বা এখন স্যার ডান একটু পাশ প্রশ্ন কিন্তু ছিল একটু। জি বলেন জি, বলেন। স্যার ওই যে ওইখানে আমরা যখন এখানে বলা হয়েছিল প্রথমে যে কোণ সি কোণ সমান এক স্থূলকোণ, আপনি বলার পরে তারপরে বলেছিলেন যে যে কোনো বিন্দুকে আমি এ বা বি নিতে পারি। কিন্তু স্যার এইখানে যদি আমরা এই যে বি এর জায়গায় এ নেই, তবে মনে হয় স্যার হিসাবটা একটু গরমিল হয়ে যাবে। মানে এটা বুঝবো কিভাবে যে স্যার কোনটা কি নেব?
আচ্ছা, মনে করেন আপনি ধরে নিলেন, মনে করেন আপনি এখানে কাজ করলেন, বি এখানে ধরলেন আর এ এখানে নিলেন। আচ্ছা, নিলেন, নেওয়ার পরে আপনি এখানে এই তাকায় দেখেন, প্রথমে আমাকে বলা হয়েছিল যে সি কোণটা হচ্ছে স্থূলকোণ, মানে এইটা হচ্ছে আমার মূল কন্ডিশন। নিলাম স্থূলকোণ, এরপর আমি কি বি এখানে লিখলাম, এখানে লিখলাম। এখন আমাকে বলছে যে এডি হচ্ছে কার উপরে বসছে, এডি বিসির উপর লম্ব, এডি বিসির উপর লম্ব। তাহলে এই যে এইখান থেকে বিসির উপরে লম্ব আঁকতে হবে। কথাটা বুঝেন, আপনি যেভাবেই আঁকেন না কেন, আমি যদি এখানে নিতাম বি এখানে নিতাম কোনো অসুবিধা নাই। তাহলে আমার বলছে যে আমি এ থেকে লম্ব আঁকতে হবে। এখন লম্ব কি বাঁকাভাবে হয়, এই বিসির উপরে যে লম্ব আঁকবো, এখন এই বিসির উপরে তো আমার বিন্দু নিতে হবে, লম্ব আঁকতে গেলে তো বিন্দু নিতে হবে। তা সেক্ষেত্রে কিন্তু কোনোভাবে কিন্তু বিন্দু নিতে পারতেছি না। তা আমি কাজ করবো কি, এখান থেকে এইখান থেকে লম্ব আঁকবো, এখান থেকে লম্ব আঁকবো। তো এইখানে আমি এই ডিবিতে লম্ব আঁকলাম, কারণ লম্ব মানে কিন্তু 90 ডিগ্রি কোণ নিতে হবে। মানে আমি যেহেতু বিসির উপর নিতে বলছি লম্ব, এরপর আমি এটাকে বাড়াই দিলাম। তা আপনি যদি এখানে এই ধরেন, এখানে বি ধরেন, সমস্যা কিন্তু নাই। তাহলে সেক্ষেত্রে আপনার কাজ চিত্রটা এইরকম হবে, আঁকার পরে এটাকে যোগ করে দিলেন। মানে আমার চিত্র যেভাবে হয়েছিল আপনার চিত্রটা হবে এরকম। আপনি যদি একে এখানে ধরেন, বি কে এখানে ধরেন। জি স্যার, এখন বুঝতে পেরেছি। বিষয়টা ক্লিয়ার কিনা? জি স্যার, একদম ক্লিয়ার। মানে আপনি যে কোনো জায়গায় কিন্তু ধরতে পারেন, কিন্তু টার্গেটটা ফিল আপ করতে হবে। কিন্তু এই চিত্র দেখতে কিন্তু একটু মানে একটু এলোমেলো মনে হয়, তাই না? এই জন্য আমি ধরার ক্ষেত্রে যদি এখানে যদি আমার প্রথমে দেখি যে চিত্রটা একুরেট ভাবে আসছে না, সেক্ষেত্রে আমি এখানে এই বিটা এখানে রেখে এখানে রেখে এভাবে আঁকলে দেখুন যে একটু সুন্দর হবে চিত্রটা। এভাবে যে হবে না তা কিন্তু না, একই হবে, কিন্তু ওভাবে একটা সুন্দর হবে। তাহলে আমি এখানে সেভাবে একটু নিয়ে ফেললাম। আচ্ছা, ওকে। সি ছিল, এখানে আমরা ধরেছিলাম এখানে বি এ ডি। আচ্ছা, এখন তাকাই দেখেন ডান পাশে কিন্তু ওই আগের মতো তাকালাম, তাকাবার পরে দেখলাম যে এখানে এডিএস কে পেয়েছি, বিডিএস কে পেয়েছি, কিন্তু উপরে কোনো জায়গায় কিন্তু এডিএস কে বিডিএস কে কোনো ফিগার নাই। তার মানে আমার এই দুইটা পার্থক্য পরিবর্তন করতে হবে। এখন পরিবর্তন যে করব সেটাও কিন্তু একটা ক্লাসিক্যাল ওয়েতে, মানে আমি যে পরিবর্তনটা করব যে আমি যে কোনো ভাবে মানে যেটা সম্ভব না সেটা করতে যাবে না। যেমন এই এডিএস কে আমি দেখলাম যে এডিএস এখানে, কারণ এডিএস সাথে কিন্তু কোনো বিষয় রিলেটেড না, কারণ দেখেন এটির সাথে এই লম্ব লম্ব কিন্তু কোনো বাহু নাই। তাহলে আমি এই জন্য এটিকে কিন্তু এখানে সেট করে রাখে নিলাম, কারণ এটা পরিবর্তন করে আমি কিছু লিখতে পারি না। আর এই যে বিডি ছিল, দেখেন তো এই বিডির পরিবর্তে কিছু লেখা যায় কিনা, বিডি, এই বিডির পরিবর্তে। জি স্যার, লেখা যায়। হ্যাঁ, এই সিডি প্লাস হচ্ছে বিসি প্লাস সিডি স্যার। এইভাবে কিন্তু লেখা যায়। স্যার এটি স্কয়ার মাইনাস সিটি স্কয়ার লেখা যায় না? যে আবার একটু বলেন, আবার বলেন। স্যার এডি স্কয়ার মানে এস স্কয়ার মাইনাস সিটি স্কয়ার লেখা যায় না? না, এখানে তো এই যে এডি স্কয়ার এর পরিবর্তে আপনি চাচ্ছেন যে এসি স্কয়ার প্লাস সিডি স্কয়ার লিখবেন। এস হ্যাঁ স্কয়ার হ্যাঁ, লেখা যেতে পারে, হ্যাঁ লেখা যেতে পারে, লেখা যেতে পারে। কিন্তু আমি ওই ফিগারটা কিন্তু মানে সরাসরি পেয়ে যাব, যে আপনি যেটা বলছেন ওদিকে যাবো কিন্তু। হ্যাঁ, আপনি ওটা বলছেন, হ্যাঁ ওভাবে করলে হবে, ওভাবে করলে হবে, অসুবিধা নেই, ওভাবে করলে হবে। আমরা এখানে বিডি এর পরিবর্তে সিডি প্লাস বিসি লিখতে পারি, অথবা আমি যদি আর2 সাথে লিখতে চাই আমি কিন্তু এভাবে লিখতে পারি যে বিসি প্লাস সিডি, বিসি প্লাস হচ্ছে সিডি লিখে দিলাম। এখন সেটাই আমি লিখবো এখানে, বিসি প্লাস হচ্ছে সিডি। এটা কিন্তু আগে পরে লিখলেও কোনো অসুবিধা নাই, যে সিডি প্লাস বিসি লেখেন তাতে যে অসুবিধা আছে তা কিন্তু না। আমি একটা লাইন কম লেখার জন্য আমি সাজিয়ে লিখলাম, ইকুয়াল এডি স্কয়ার প্লাস, এখন এ প্লাস বি সূত্র লিখবো, এ স্কয়ার প্লাস টুয়াইস বিসি ইনটু সিডি প্লাস সিডি স্কয়ার লিখে ফেললাম। এখন তাকিয়ে দেখেন যে এই বিসি স্কয়ার কিন্তু পেয়ে গেছি, এখানে বিসি স্কয়ার আছে, এখানে পেয়ে গেছি, প্লাস টুয়াইস বিসি সিডি টুয়াইস বিসি প্লাস সিডি পেয়ে গেছি। তাহলে আমি পাইনি কোনটি, পাইনি হচ্ছে এসি স্কয়ার, আর এর বাকি আছে এখানে কি এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার আছে। দেখলাম অঙ্কে আছে এডি স্কয়ার প্লাস সিডি স্কয়ার, কিন্তু আমার দরকার হচ্ছে কি এর পরিবর্তে এসি স্কয়ার দরকার, এটা আমি বিসি এটা হচ্ছে সিডি। আচ্ছা, এখন তাহলে এর পরিবর্তে একটু টাকায় দেখেন এডি স্কয়ার আর সিডি স্কয়ার, এর পরিবর্তে এসি স্কয়ার লেখা যায় কিনা,
দেখেন লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, লেখা যায়। স্যার লেখা যায় স্যার। আমরা এই লিখে দিলাম এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার প্লাস টুয়াইস বিসি ইনটু হচ্ছে সিটি। আপনাদেরকে মাঝখানে একটু কথা বলে রাখি, সেটা হচ্ছে যে বিসিএস লিখিত পরীক্ষার ক্ষেত্রে কিন্তু জ্যামিতি কিন্তু এমন একটা জোন যেখান থেকে কমন ফলানো কিন্তু একটু কঠিন, কিন্তু এটাও মাথায় রাখবেন জ্যামিতি কিন্তু কখনো ঘুরিয়ে দেওয়া হয় না। মানে আপনি এই যে 12টা উপপাদ্য আছে, 12টা যে উপপাদ্য পরীক্ষা আছে মানে এই বইতে আছে, আপনি দেখবেন এই 12টা উপপাদ্যের মধ্যে যে কোনো একটা উপাদ্য তুলে দিবেন যদি পরীক্ষা আসে। এখান থেকে আসলে দেখবেন যে এই 12টা উপপাদ্য রয়েছে, এখান থেকে যে কোনো একটি উপাদ্য হুবহু তুলে দিবে। তাই যদি আমরা যদি 12টা এই যে থিম গুলো আছে, আমরা কিন্তু অলরেডি কিন্তু এখানে আজকের ক্লাসে কিন্তু 4টা আমরা মানে করে ফেলেছি, 4টা না 5টা, মানে 4টা উপপাদ্য করে ফেলেছি সম্ভবত 12টার ভিতরে। এখন দেখেন যে এইভাবে ধাপে ধাপে যদি আমরা 12টা কমপ্লিট করতে পারি এবং বাসায় একটু রিভিশন দিবেন, রিভিশন দেওয়ার পর যদি পরীক্ষা এখান থেকে একটা কমন আসে, সুবিধাটা কোন জায়গায়? আপনি জানেন যে কিন্তু এগুলো কিন্তু ঘুরিয়ে দেওয়া হয় না, যেভাবে আছে ওভাবে দেওয়া হয়। তাহলে আপনার যদি পড়া থাকে তাহলে এখান থেকে কিন্তু এই সুন্দরভাবে অ্যান্সার করলে কিন্তু এখানে আপনি পাসে পাস 100% পাবেন। কিন্তু পাটিগণিতের অঙ্ক যেটা আছে এটা কিন্তু ম্যাক্সিমাম সময় কিন্তু আপনার ডিজিট চেঞ্জ করে দেয় এবং এমন কিছু কন্ডিশন দেয় যেটা কিন্তু সহজে ধরা যায় না। আবার বীজগণিতের ক্ষেত্রেও কিছু কিছু মানে মান নির্ণয় আছে, মান নির্ণয়ের একটা মাস থাকি, কিন্তু মান নির্ণয়ের ক্ষেত্রে যে কনভার্ট করে মূল এক্সাক্ট ফিগারে আসা, এই অনেক সময় কিন্তু যেমন যদি বলা হয় যে এক্স কিউব প্লাস 1/x কিউবের মান নির্ণয় করুন, এক্স কিউব প্লাস 1/x মান নির্ণয় করুন, কিন্তু উপরে যে থিমটা দিয়েছে সরাসরি কিন্তু এক্স প্লাস 1/x এর মানটা দেয় নাই, এক্স প্লাস 1/x ইকুয়াল 3 এইটা দেয় নাই, এটা না দিয়ে উপরে এমন বড় একটা ফিগার তৈরি করে দিয়েছে, সেই ফিগার থেকে কনভার্ট করে যে আপনি এখানে আসবেন সেটা কিন্তু বুঝতে পারতে অনেক সময় কঠিন হয়ে যায়। কিন্তু জ্যামিতির ক্ষেত্রে কিন্তু এই ধরনের কোনো ঝামেলা নাই। এই জন্য আমাদের টার্গেট থাকবে, প্রথমে আমি একটা মানে নোট খাতা তৈরি করব, নোট খাতা তো আমি তৈরি করে দিচ্ছি আপনাদেরকে, ওইখান থেকে কালেকশন করবেন, কালেকশন করে আপনি একটা জায়গায় সব রেখে দিবেন, রেখে দিয়ে সিদ্ধান্ত নিবেন যে আমি বৃত্ত থেকে কয়টা জ্যামিতি শিখতে চাই, বৃত্ত থেকে আমি ত্রিভুজ থেকে কয়টি জ্যামিতি শিখতে চাই, এইটার প্রত্যেকটা নোট খাতা তৈরি করে নেবেন এবং সুন্দরভাবে যে কটা আপনি দেখতে চান ওই কটা আপনি সুন্দর করে সাজিয়ে নেবেন। যেমন বৃত্ত থেকে আমি যদি 12টা পড়তে চাই, ত্রিভুজ থেকে 10টা পড়তে চাই, তা আমি ওই 10টাকে সুন্দর করে একটা জায়গায় নোট করবো এবং হয়তো সপ্তাহ অন্তর আমি একদিন ভালো করে ওইগুলো একটু চোখ বুলে গেলাম। তার সুবিধা হবে কি, যদি কমন আসে সেক্ষেত্রে কখনোই আপনি কিন্তু এই নাম্বারটা কিন্তু হাতছাড়া হয়ে যাবে না, কারণ এখানে ঘুরিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই। এই জন্য বিষয়গুলো কিন্তু আমরা খুব ভালো করে রপ্ত করে ফেলবো। আর এরপর আমরা আরেকটা পদ্ধতি দেখে দিব আর কি। এখন যে পদ্ধতি দেখাবো এটা খুবই গুরুত্বপূর্ণ, এতক্ষণ যে কটা দেখিয়েছি তার ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এবিসি একটি সমবাহু ত্রিভুজ, পাশে একটি স্টার চিহ্ন দিয়ে রাখবেন, যে কটা দেখানো হচ্ছে তার ভিতরে বেশি ইম্পর্টেন্ট। এবিসি একটি সমবাহু ত্রিভুজ, এডি বিসির উপর লম্ব, এডি বিসি এর উপর লম্ব। প্রমাণ করতে হবে যে 4AD স্কয়ার ইকুয়াল থ্রাইস AB স্কয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। এবিসি একটি সমবাহু ত্রিভুজ, কি বলা হয়েছে, এডি বিসির উপর লম্ব, প্রমাণ করেন যে 4AD স্কয়ার ইকুয়াল থ্রাইস AB স্কয়ার। আচ্ছা প্রথমে দেখি এবিসি সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ মানে হচ্ছে যার তিনটি বাহুর দৈর্ঘ্য পরস্পর হচ্ছে সমান, এই সমবাহু ত্রিভুজ আমি এঁকে নিলাম এ বি সি। এরপর এডি হচ্ছে বিসির উপর লম্ব, এডি হচ্ছে বিসির উপরে লম্ব, আঁকা হয়ে গেল। আমার কি প্রমাণ করতে হবে,
4AD স্কয়ার ইকুয়াল হচ্ছে থ্রাইস AD স্কয়ার। এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। আচ্ছা, প্রথমে আমাকে আপনাদের ভিতর থেকে একজনে বলবেন, আমি একটু প্রশ্ন নিচ্ছি। রেজওয়ানা আছেন, রেজওয়ানা লাইনে আছেন, আপনি একটু বলবেন আর কি। রেজওয়ানা, এখানে বিডি আর সিডি সমান কিনা? বিডি এবং সিডি সমান কিনা? রেজওয়ানা, আপনি একটু বলবেন। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, একটু বলেন তো, এখানে বিডি মানে বলা হয়েছে যে এডি বিসির উপর লম্ব, এডি বিসির উপর লম্ব, মানে এখানে এই যে বিসির উপরে এডি লম্ব বলা হয়েছে। এখন আমি প্রশ্ন করেছি এখানে এই যে বিডি আর সিডি সমান কিনা? কেন সমান, একটু কারণটা বলেন। স্যার, এটা হচ্ছে ভূমি, বিডি এবং সিডি হচ্ছে ভূমি। হ্যাঁ হ্যাঁ, ভূমি, ঠিক আছে। আচ্ছা, আপনার লজিক কি, মানে আপনি যে সমান বলেছেন, আপনার পিছনের ভিত্তিটা কি, মানে কেন বলেছেন, কি কারণে? মানে আমার আবার কি কোনো এটা শর্ত? হচ্ছে হ্যাঁ স্যার, এটা হচ্ছে সমবাহু ত্রিভুজ, আর বিসি হচ্ছে বিসি, এবি, এসি এবং বিসি তিনটে হচ্ছে সমান। এর উপরে হচ্ছে এডি হচ্ছে বিসি এর উপর লম্ব হওয়ার কারণে এটা সমান ভাগে দুভাগে বিভক্ত হয়ে গেছে। আচ্ছা, আপনার উত্তরটা নিচ্ছি আর কি। আমরা আরেকজনের কাছে জানতে চাচ্ছি। এখানে হাসান হাবিব আছেন, হাসান হাবিব আছেন, আপনি একটু বলার চেষ্টা করবেন। হাসান হাবিব, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আমরা জান্নাত আছেন, জান্নাত আপনি একটু বলবেন। জান্নাত, জান্নাত আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? চয়ন, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি একটু বলবেন। জি স্যার। স্যার, আমি ওই যে ইন্টারনেটের স্পিডের কারণে আপনার প্রশ্ন অংশটুকু একটু প্রশ্নটা যদি আবার বলবো একটু। আচ্ছা, ঠিক আছে। মানে বলা হয়েছে যে এবিসি একটা সমবাহু ত্রিভুজ, এবিসি একটি সমবাহু ত্রিভুজ, যেখানে এডি হচ্ছে বিসির উপরে লম্ব। তাহলে আমার প্রশ্ন হচ্ছে বিডি আর সিডি সমান কিনা? জি স্যার, সমান। মানে এই কারণটা বলেন, একটু লজিকটা বলেন, মানে কেন সমান? মানে একটু একটু লজিকটা বলেন যে কেন সমান। স্যার, যেহেতু এটা সমবাহু ত্রিভুজ। মানে আপনার কথা কেটে যাচ্ছে, একটু আরেকবার রিপিট করবেন। স্যার, বলতে চাচ্ছিলাম যেহেতু এটা এবিসি সমবাহু ত্রিভুজ, সেক্ষেত্রে তিনটা বাহুই সমান। আর এটা যেহেতু বিসি এর উপর লম্ব, সেক্ষেত্রে মধ্যবিন্দুতে দুই ভাগে ভাগ করেছে। আচ্ছা, আপনার উত্তর নিয়েছি, কিন্তু অরিজিনালে আমরা এভাবে সরাসরি কিন্তু বলতে পারবো না যে বিডি আর সিডি সমান। এটা আমরা তখনই বলতে পারবো যদি এডি মধ্যমা বলতো। এডি যদি মধ্যমা বলতো, মধ্যমা বললে আমি কিন্তু সরাসরি বলতাম যে বিডি আর সিডি সমান। কারণ আমরা জানি মধ্যমা মানে হচ্ছে শীর্ষবিন্দু আর অপোজিট বাহুর মধ্যবিন্দু। মধ্যমা হলে শীর্ষবিন্দু বা অপোজিট মধ্যবিন্দু যুক্ত হয়, যেহেতু বিসি এর মধ্যবিন্দু, এই কারণে বিডি আর সিডি সমান। কিন্তু আমার এদিকে কিন্তু মধ্যমা বলেনি, বলছে কি লম্ব। যদি লম্ব বলে সেক্ষেত্রে কিন্তু আমরা জানি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা এবং লম্ব কিন্তু একই জায়গা থেকে যায়। সমবাহু ত্রিভুজে মধ্যমা এবং লম্ব একই জায়গা থেকে যায়, এই কারণে বিডি এবং সিডি কিন্তু সমান হয়। কিন্তু এই কথা এভাবে বললে কিন্তু হবে না। আমাদের প্রথমেই লম্ব যদি বলেছে, এই কারণে আমাদের প্রথমেই প্রমাণ করতে হবে যে বিডি আর সিডি সমান, এটাকে প্রমাণ করে দেখাতে হবে। এরপরই আমাদের এই যে মানে 4AD স্কয়ার ইকুয়াল থ্রাইস AD স্কয়ার, এই ফিগারে আমাদের যেতে হবে। তাহলে আমরা কাজ করব কি, এখন একটু প্রমাণ করে দেখাবো যে বিডি আর সিডি হচ্ছে পরস্পর সমান। তা আমরা কি করব, ত্রিভুজ
এ বি ডি ও ত্রিভুজ এসিডিএ এসিডিএ মানে এই দুইটা ত্রিভুজ নিয়ে আমরা কাজ তুলনা করব। আমি আবার আপনাদেরকে আবার একটু বলছি, মানে যদি এদিকে এটা সম্ভব, এবিসি এটা সম্ভব ত্রিভুজ, যদি এদিকে লম্ব না বলে মধ্যমা বলতো, লম্ব না বলে যদি মধ্যমা বলতো, মধ্যমা বলে কিন্তু আমাদের এই প্রমাণ দরকার ছিল না। মধ্যমা বললেই আমরা বলতাম যেহেতু এডি মধ্যমা মানে বিসি, অতএব বিডি এবং সিডি হচ্ছে পরস্পর সমান। কিন্তু এখানে বলেছে এডি হচ্ছে লম্ব, যদি এডি লম্ব বলে সেক্ষেত্রে আমাদের প্রমাণগুলো দেখাতে হবে যে বিডি আর সিডি হচ্ছে সমান। আমরা কাজ করলাম কি, বাম পাশের ত্রিভুজ এবং ডান পাশের ত্রিভুজ নিয়েছি। প্রথমেই দেখবো এখানে এবি আর এসি এটা সমান কিনা, মানে দুইটা ত্রিভুজের, মানে এই বাম পাশের ত্রিভুজ আর ডান পাশের ত্রিভুজ, এই দুটো ত্রিভুজে এবি আর এসি এই দুটা সমান কিনা। এবি এবং এসি সমান, কারণ সমবাহু ত্রিভুজের, এরা সমবাহু ত্রিভুজের বাহু, এরা সমবাহু ত্রিভুজের বাহু। আর আমরা জানি সমবাহু ত্রিভুজের সবগুলো বাহুর দৈর্ঘ্য কিন্তু সেম। যদি এটা 5 সেন্টিমিটার হয়, এই বিসিও 5 সেন্টিমিটার, এই এসিও 5 সেন্টিমিটার। এবি আর এই এসি কিন্তু পরস্পর হচ্ছে সমান। এরপরে একটু বোর্ডে তাকিয়ে দেখবেন যে এখানে এই যে এডি বাহু ইকুয়াল হচ্ছে এডি, মানে এই সাধারণ বাহু, মানে আমি দুভাবে লিখলাম কিন্তু এইভাবে আমরা লিখবো না, আমরা এডি ইকুয়াল এডি না লিখে কি লিখবো, এডি সাধারণ বাহু। এডি উভয় ত্রিভুজের সাধারণ বাহু। মানে দেখেন, যদি আমি এই পাশের ত্রিভুজটা কাউন্ট করি যে এ বি ডি ত্রিভুজ, তার ভিতরে কিন্তু এডি আছে, আবার এই এসিডি ত্রিভুজ কাউন্ট করি তার ভিতরে কিন্তু এডি আছে, তাহলে এডি বাহুটা কিন্তু উভয় ত্রিভুজের মধ্যে বিদ্যমান আছে। এরপরে কোণ, এই যে এখানে আমরা যদি কোণ যে এডিবি কোণ আর এডিসি কোণ এরা কিন্তু সমান, কোণ এডিবি কোণ আর কোণ এডিসি কোণ পরস্পর হচ্ছে সমান। সমকোণী ত্রিভুজ, এখন এটা দরকারও হয় না, মানে এটা না নিলেও হবে, এই কোণটা না নিলেও হবে, কারণ দুইটা ত্রিভুজ সর্বসমতার শর্ত যে আমরা জানি, সর্বসমতার শর্ত হচ্ছে 4টি। সর্বসমতার শর্ত হচ্ছে 4টি। এই 4টি শর্তের মধ্যে যে কোনো একটি শর্ত মানলে ত্রিভুজ দুটিকে আমরা সর্বসম বলতে পারি। যেমন একটা ত্রিভুজের 3টা বাহু যদি অপর একটা ত্রিভুজের 3টে বাহু সমান হয়, যেমন এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, তাহলে ওই ত্রিভুজ দুটিকে আমরা কি বলতে পারবো, সর্বসম বলতে পারবো। মানে সর্বসমতার শর্তগুলো জানবো, তাহলে আমি এই দুটো ত্রিভুজের সর্বসম তা আমি কিভাবে বলবো। এই 1 নম্বর শর্ত চলে গেল, 1 নম্বর কন্ডিশন। এরপর 2 নম্বরে আসি, একটা ত্রিভুজের 2টা বাহু, আগে নিয়েছিলাম 3টে বাহু কিন্তু নিয়েছি, আর এখানেও 3টে বাহু নিয়েছি, আর এখন বাহু নেব 2টি। একটি ত্রিভুজের 2টি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ অপর ত্রিভুজের 2টি বাহু আর অন্তর্ভুক্ত কোণের যদি সমান হয়, কথা কিন্তু এক না, উপরের কন্ডিশনে কি নিয়েছি, 3টে বাহু সমান 3টে বাহু। আর দ্বিতীয় ত্রিভুজের ক্ষেত্রে কি নিয়েছি, 2টা বাহু আর অন্তর্ভুক্ত কোণ যদি অপরটার 2টা বাহু এবং অন্তর্ভুক্ত কোণের সমান হয়, তাহলে ত্রিভুজটি কি হবে, সর্বসম। এটা হচ্ছে 2 নম্বর শর্ত। 3 নম্বর হচ্ছে একটা ত্রিভুজের 2টা কোণ, যেমন এই কোণ সমান, এই কোণ সমান, 2টা কোণ আর একটা বাহু, তাহলে প্রথমে 3টে বাহু, পরে এলো 2টা বাহু আর 2টা বাহু, পরে একটা বাহু আর 2টা কোণ যদি সমান হয় তাহলে ত্রিভুজ দুটি কি হবে, সর্বসম হবে। এলো 3টে এরপর আমাদের আরেকটা শব্দ আছে, সেটা একটু লিখে দেই, সেটা সমকোণী ত্রিভুজদ্বয়। ত্রিভুজের হবে কেমন, দুটি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজদ্বয় অতিভুজ আর এক বাহু, অপর ত্রিভুজে যদি অতিভুজ এবং এক বাহু সমান হয় তার ত্রিভুজ দুটি কি হবে, সর্বসম। তাহলে আমরা যে এখানে 2টি ত্রিভুজ পেয়েছিলাম, কথাটা খেয়াল করেন, এই যে আমরা এখানে ত্রিভুজটা নিয়েছিলাম, আমাদের ত্রিভুজ কিন্তু এরকমের ছিল, এ বি সি আর ডি এরকম ছিল। তাহলে আমি দুটোকে সেপারেট করে ফেললাম, তাই এ ডি সি ত্রিভুজ নিলাম,
আর এই পাশে ত্রিভুজটাকে আলাদা করে ফেললাম, এই যে এ ডি বি, মানে আমার এই যে ত্রিভুজটাকে আমি দুটো আলাদা পার্ট করে ফেললাম। তাহলে তাকাই দেখেন, আমরা প্রথমে কি দেখাইছি, এই যে যে আমরা যে এই তুলনা করার জন্য এ বি আর এসি সমান, এই যে এ বি আর এসি সমান, এইটা সমান দেখিয়েছি। এরপরে বলছিলাম যে এডি উভয় ত্রিভুজের সাধারণ বাহু মানে কি, এই এডি আর এডি সমান, কারণ এডি এই ত্রিভুজের যেটুকু আর এই ব্র্যান্ডের ত্রিভুজের ততটুকু। তাহলে দেখেন এই 4 নম্বর শর্তটা মানছি, 4 নম্বর শর্ত সমগ্রী ত্রিভুজ, দুটোই কিন্তু সমগ্রী ত্রিভুজ। কারণ কেন সমগ্রী ত্রিভুজ বললাম, কারণ প্রতি বলছিলাম এডি কিন্তু লম্ব, লম্ব মানে কি এই পাশের কোণটা আর এই পাশের কোণটা কিন্তু সমকোণ, তো উভয় ছিল কিন্তু সমগ্রী ত্রিভুজ। তো সমগ্রী ত্রিভুজ দ্বয়ের অতিভুজ এবং এক বাহু অপরটির অতিভুজ এবং এক বাহু সমান হলে ওই ত্রিভুজ দুটি হচ্ছে সর্বসম ত্রিভুজ। কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে কিনা, একটু থাকলে বলবেন। স্যার সমকোণী ত্রিভুজ তো সমদ্বিবাহু ত্রিভুজও বানানো যায় তাই না স্যার? হ্যাঁ হতে পারে, কিন্তু আমার এখানে সমদ্বিবাহু ত্রিভুজ হতেও পারে, নাও হতে পারে, যেমন এটা আকার উপর ডিপেন্ড করে, আকার উপর। যেমন স্যার যেমন এরকম একটা নিলাম, এটা শুধু সমকোণী ত্রিভুজ। আবার এভাবে নিলাম, এটা হচ্ছে শুধু সমকোণী ত্রিভুজ। আর সমকোণের সাথে যে দুটি বাহু আছে, যেমন মনে করেন আমি এখান থেকে সমকোণ স্টার্ট করব, এখান থেকে এই বাহুটার মান নিলাম 5 সেন্টিমিটার, এটা নিলাম 5 সেন্টিমিটার, এরপর এটা যোগ করে দিলাম, এটা হচ্ছে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। মানে মনে রাখতে হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ সমকোণের সাথে বাহু দুটি সমান হতে পারে, কিন্তু এই বাহু আর অতিভুজ, কারণ একটা সমকোণী ত্রিভুজের সবসময় কিন্তু অতিভুজ বৃহত্তম হবে অপর দুটি বাহুর তুলনায়। এই কারণে এই বাহু আর এই বাহু কিন্তু কখনো সমান হতে পারে না। সমান হবে কোন দুটি বাহু, সমকোণের সাথে যে দুটি বাহু রয়েছে ওই দুটি বাহু যদি সমান হয় তাহলে ওই সমকোণী ত্রিভুজ বলা হবে সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। আর কারো কোনো প্রশ্ন আছে কিনা, যদি এখানে থাকলে বলবেন, বলার পরে আমরা আবার প্রমাণে চলে যাব। কারো কি বুঝতে কোনো অসুবিধা আছে? না স্যার। আচ্ছা তাহলে আমরা একটু একটু যাচ্ছি আর কি। আমরা এখানে তাহলে দেখলাম যে আমাদের যে উভয় মানে টার্গেট ছিল, সেই টার্গেটটা আমাদের ফিল আপ হয়ে গেছে, যে আমাদের এখানে মূল ফিগারটা ছিল এরকমের, আমাদের এখানে যেহেতু লম্ব বলেছে, এই লম্বের কারণে আমরা এখনো শিওর না যে সিডি ত্রিভুজ এর ক্ষেত্রে এই যে বিডি আর সিডি সমান, এটা আমরা শিওর হচ্ছি না আর কি। আমরা এখানে সেটাকে প্রমাণ করে দেখাতে চাচ্ছি। আমরা এখানে এইটা প্রমাণ করে দেখাবো। প্রমাণ করার জন্য আমরা প্রথমে কি নিয়েছি, এই এ বি আর এসি নিয়েছি, পরে দেখলাম যে এডি উভয় ত্রিভুজ সাধারণ বাহু, অতএব ত্রিভুজ এ বি ডি ইকুয়াল হচ্ছে ত্রিভুজ এ সি ডি। যেহেতু সর্বসম, সর্বসম মানে কি, তাহলে এই বাহু সমান এই বাহু, এই বাহু সমান এই বাহু, তাহলে এই বিডি বাহু আর সিডি বাহু কিন্তু অবশ্যই সমান হবে। বিডি বাহু আর সিডি বাহু হচ্ছে অবশ্যই সমান, বিডি আর সিডি হচ্ছে অবশ্যই সমান। আচ্ছা এই যে বিডি আমরা নিলাম, এই টুয়াইস বিডি ইকুয়াল, তাহলে কি লেখা যাবে, ইকুয়াল বিসি লিখতে পারবো কিনা, টুয়াইস বিডি ইকুয়াল হচ্ছে বিসি লিখতে পারবো, যেহেতু আমি সমান পেয়েছি তাই বিডি কে দ্বিগুণ করলেই কিন্তু বিসি হয়ে যাবে। বিডি কে দ্বিগুণ করলে কি পাওয়া যাবে, বিসি পাওয়া যাবে। এটুকু আমাদের কিন্তু আগে একটু প্রমাণ করে রাখতে হবে, যেহেতু লম্ব বলেছে এই কারণে। এরপরে দেখবেন যে আমাদের প্রমাণের যে ফিগারটা, সেই ফিগারটা আমরা কিন্তু খুব সহজেই লিখতে পারবো আর কি। তো যারা লিখে নিচ্ছেন তারা একটু লিখে নিতে পারেন এইটুকু, যে ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এসিডি, এবি ইকুয়াল এসি কারণ এটা সম্ভবত ত্রিভুজের বাহু, আর এডি ইকুয়াল এডি হচ্ছে এডি, এটা না লিখে এডি উভয় ত্রিভুজ সাধারণ বাহু এইভাবে লেখেন তাহলে আপনি স্ট্যান্ডার্ড হবে। আর এডি উভয় ত্রিভুজের সাধারণ বাহু, অর্থাৎ ত্রিভুজ এবিডি আর ত্রিভুজ এসিডি সর্বসম, এবিডি সর্বসম, এটা সর্বসমতার চিহ্ন। যেহেতু সর্বসম এই কারণে আমি কি লিখতে পারবো, যে বিডি ইকুয়াল সিডি, অর্থাৎ টুয়াইস বিডি ইকুয়াল হচ্ছে বিসি লিখতে পারবো, টুয়াইস বিডি ইকুয়াল হচ্ছে বিসি লিখতে পারবো। আচ্ছা এখন তাহলে আমরা একটু আসি আমাদের প্রমাণ। প্রমাণ এখানে বলা হয়েছিল যে 4AD স্কয়ার, 4AD স্কয়ার ইকুয়াল হচ্ছে টুয়াইস AD স্কয়ার, টুয়াইস AD স্কয়ার।
তাহলে বাম পাশে কিন্তু এডি স্কয়ার আছে, কি আছে এডি স্কয়ার। আচ্ছা এখন তাহলে কোন ত্রিভুজ নিয়ে কাজ করব, এই যে এসিডি ত্রিভুজ নিয়ে না এবিডি ত্রিভুজ নিয়ে কাজ করব? মানে বাম পাশে এডি স্কয়ার আছে, তাহলে এডি স্কয়ার। এখন এডি তো মনে করেন এডির ক্ষেত্রে কিন্তু আমি এই পাশের ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ, এই পাশের ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। তাহলে আমি বলেছিলাম যে এডি যে ত্রিভুজের সাথে রিলেটেড সেই ত্রিভুজটা নিয়ে কাজ করতে হবে। এখন এখানে কিন্তু আপনি দেখলেন যে এডি নেওয়ার পরে সেক্ষেত্রে এই পাশের ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ আর এই পাশের ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। তাহলে যেহেতু দুইটাই সমকোণী ত্রিভুজ, দুটো নিয়ে কিন্তু কাজ করা যায়। তবে আমি এখানে এই বাম পাশের ত্রিভুজটা নিয়ে কাজ করব। কেন কাজ করব? কারণ এর সাথে কিন্তু এই যে এবিটা রিলেটেড আছে, এসিডি কিন্তু রিলেটেড না, আছে কি এবি রিলেটেড। এই কারণে আমি এই বেশের ত্রিভুজটা নিয়ে কাজ করব, আমার আরো সুবিধা হবে। তাহলে সেক্ষেত্রে যদি কাজ করি ত্রিভুজ এ বি ডি এ বি ডি ত্রিভুজ এটা সমকোণ, তাহলে এখানে এ বি হচ্ছে অতিভুজ, এ বি হচ্ছে অতিভুজ, তাহলে কি লিখতে অতিভুজ স্কয়ার এ বি স্কয়ার ইকুয়াল হচ্ছে এডি স্কয়ার প্লাস হচ্ছে বিডি স্কয়ার। তাকে দেখেন বামে কিন্তু আমি এডি স্কয়ার দরকার, আমার কিন্তু এই যে এবি স্কয়ার বামে দরকার না, কিন্তু আমি দেখলাম এডি হচ্ছে কিন্তু লম্ব, তা লম্বকে বেস ধরে তো আমি কাজ করতে পারবো না, আমার অতিভুজকে বেস ধরে কাজ স্টার্ট করতে হবে। তা আমি অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার লিখেছি। লেখার পরে আমার এই দিকে বামে রাখা দরকার, আমি এই জন্য এই টোটাল ফিগারটাকে বামে নিয়ে আসি, বা এডি স্কয়ার প্লাস বিডি স্কয়ার লিখে ইকুয়াল হচ্ছে এবি স্কয়ার লিখে দিলাম। মানে এইটাকে বামে নিয়ে আসলাম, এটাকে ডান নিয়ে গেলাম। এরপরে কাজ করব কি, এডি স্কয়ার ইকুয়াল হচ্ছে এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার টুয়াইস বিডি ইকুয়াল, যে এখানে বিসি পাওয়া গেছে নিচে রেখে রাখলাম। আচ্ছা এখন দেখেন এডি স্কয়ার ইকুয়াল এবি স্কয়ার মাইনাস বিডি স্কয়ার, এখন কিন্তু এডি স্কয়ার বামে পেয়ে গেছি। এখন বামে কি এই যে শুধু এডি স্কয়ার আছে না 4 এডি স্কয়ার আছে, যেটা এটা 4 যুক্ত আছে, আমি কাজ উভয়কে 4 দ্বারা গুণ করে দিব, উভয় পক্ষকে আমি 4 দ্বারা গুণ করে দিব। 4 এডি স্কয়ার ইকুয়াল 4 ইনটু হচ্ছে এবি স্কয়ার মাইনাস হচ্ছে বিডি স্কয়ার। বাম পাশের কাজ শেষ, বাম পাশের কাজ কিন্তু শেষ। এখন আমার শুধু কাজ করতে হবে কি, আমার এই ডান পাশটা নিয়ে কাজ করতে হবে। মানে বাম পাশের 4 এডি স্কয়ার সার্কেল ছিল, 4 এডি স্কয়ার কিন্তু তৈরি হয়ে গেছে, তাহলে বাম পাশটি কিন্তু আর কোনো কাজ করার দরকার হবে না। তা আমরা এই ডান পাশ নিয়ে কাজ করি, তা 4 দ্বারা গুণ করে দিই, 4 এবি স্কয়ার মাইনাস 4 বিডি স্কয়ার। আচ্ছা এখানে তাকাই দেখেন, এখানে 4 এবি স্কয়ার আমি পেয়ে গেলাম, আর এখানে 4 বিডি স্কয়ার কে আমি যদি ভেঙে লিখি টুয়াইস বিডি হোল স্কয়ার লিখতে পারি কিনা, আমি এখানে এভাবে কিন্তু লিখতে পারি, টুয়াইস বিডি স্কয়ার ইকুয়াল 4 এবি স্কয়ার মাইনাস টুয়াইস বিডি এর পরিবর্তে কি লেখা যায়, এই বিসি লেখা যায়। একটু এইখানে চিত্রের নিচে রেখে রেখেছিলাম যে বিডি কে দ্বিগুণ করলে, এই বিডি কে দ্বিগুণ করলে কি পাওয়া যাবে, বিসি পাওয়া যাবে। আমি লিখলাম বিসি স্কয়ার সমান সমান 4 এবি স্কয়ার মাইনাস, আচ্ছা বিসি এর পরিবর্তে এবি লিখতে পারি কিনা, বিসি এর পরিবর্তে এবি লিখতে পারি কিনা, লিখতে পারি। কেন পারবো, কারণ এটা সমবাহু ত্রিভুজ, কারণ সমবাহু ত্রিভুজ দুটোই সমান, যা হবে এবি বাহুর দৈর্ঘ্য একই হবে, এসি বাহুর দৈর্ঘ্য একই হবে। এখন এই এবি তে কেন কনভার্ট করেছি, কারণ বাম পাশের ফিগারটা আছে এবি, ডান পাশের ফিগারটা এবি বানাবো, আর প্রমাণও চাইছে এবি, এই জন্য সবগুলোকে এবি তে কনভার্ট করেছি। তো 4টা এবি স্কয়ার থেকে একটা এবি স্কয়ার চলে যায়, থাকে হলো থ্রাইস এবি স্কয়ার, অতএব 4 এবি স্কয়ার ইকুয়াল হচ্ছে থ্রাইস এবি স্কয়ার প্রমাণিত। তো এইভাবে করে আপনাকে কিন্তু ধাপে ধাপে প্রমাণ করতে হবে। আশা রাখি বিষয়টা বুঝতে পেরেছেন। কারো কোনো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? কারো বুঝতে কোনো অসুবিধা আছে কিনা? না স্যার, বুঝতে পেরেছি। স্যার লাস্টে আর একটু বুঝান, মানে বিসি স্কয়ার থেকে এবি স্কয়ারটা কিভাবে আসলো সেটা। একটু দেখেন এখানে প্রথমে আমাকে একটু বলেন যে এই ত্রিভুজটা এবিসি ত্রিভুজটা কোন ধরনের ত্রিভুজ ছিল, আপনি একটু বলবেন। স্যার সমবাহু।
সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহু কেমন হয় বলেন, একটু বলেন। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার বুঝতে পেরেছি। তিনটি বাহুই সমান। এখন আমি এই বিসি এর পরিবর্তে আমি বিসি বাহু, সি এ বাহু, এবি বাহু সমান, তাই বিসি এর পরিবর্তে কিন্তু আমি এবি বাহু লিখতে পারি, কারণ বিসি এর মান যদি 5 হয়, এবি এর মানও 5, সি এর মান হচ্ছে 5। 4 এবি স্কয়ার। এখন এবি তে কনভার্ট করার কারণ হচ্ছে যে তোমার প্রমাণে বলছে যে এবি স্কয়ারের পর্ব নিয়ে আসতে হবে, এই কারণে কিন্তু এবি তে কনভার্ট করা, আর কিছুই না। এবি স্কয়ার কেমন, ট্রাইজেবি স্কয়ার। আচ্ছা, আমরা 5 মিনিট নামাজে ব্রেক দেই। আমরা 5 মিনিট নামাজে ব্রেক দেই নাকি? স্যার 10 মিনিট হলে ভালো হয়। আচ্ছা, 10 মিনিট নামাজের ব্রেক, নামাজের ব্রেকের পরে আবার আমরা ক্লাস শুরু করবো, কেমন? আসসালামু আলাইকুম। সকলের উদ্দেশ্যে বলছি, আমরা গণিত লিখিত কোর্সে ভর্তি নিচ্ছি। ফি 2000 টাকা। আগামী মঙ্গলবার পর্যন্ত 500 টাকা ডিসকাউন্টে মাত্র 1500 টাকায় ভর্তি নিচ্ছি। আর আজ রাত 9টায় শাহাদ হোসেন স্যারের আন্তর্জাতিক লিখিত ক্লাস আছে, ওটা সকলের জন্য উন্মুক্ত থাকবে, আপনারা চাইলে ওখানে উপস্থিত থাকতে পারবেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আজকে স্যার যে বললো যে ওই যে শীটের বিষয়টা প্লাস উপপাদ্যের বিষয়, ওটা কি যারা ভর্তিকৃত স্টুডেন্ট শুধু ওদের জন্য, তাই তো? চ্যাট গ্রুপে দিবেন। মানে তারপর বুঝতে স্যারের পারলাম কাছে না। একটু জিজ্ঞাসা করেন, মানে আমাদের ভর্তিকৃত স্টুডেন্টদের চ্যাট গ্রুপ আছে, সাধারণত জি, ওখানে মানে দিবেন। যারা ভর্তিকৃত তারাই তো পাবে, বাইরে তো নাকি না জি, সবাই পাবে? আপনি একটু স্যারের কাছে জিজ্ঞাসা করেন তাহলে, যে স্যার আচ্ছা, ঠিক। পাবলিকলি দিবে নাকি চ্যাট গ্রুপে দিবে শুধু।
আচ্ছা, আপনার নামাজ পড়ে কি সবাই আসছেন? স্যার আসসালামু আলাইকুম। সবাই কি নামাজ পড়ে আছেন? স্যার মনে হয় সবাই চলে আসছে। একটা প্রশ্ন ছিল স্যার আপনার কাছে। স্যার প্রশ্ন কি করব? জি জি বলেন। স্যার প্রশ্নটা ছিল ওই যে আমি কিছুক্ষণ আগে কর্তৃপক্ষকে জিজ্ঞেস করেছিলাম তো যে স্যার আপনার উপপাদ্যের শীটের বিষয়ে তো ওইটা কি স্যার ওই যারা ভর্তিকৃত স্টুডেন্ট শুধুমাত্র ওনাদেরকেই দিবেন, না স্যার একটু ওপেন গ্রুপের মধ্যে দিয়ে দিবেন? এখন সেটা একটু কর্তৃপক্ষের সাথে একটু কথা বলে তারপরেই শেয়ার হয়ে নেই, কেমন তারা কিভাবে চাচ্ছেন আর কি। কর্তৃপক্ষ বললো আপনাকে জিজ্ঞেস করতে আর কি, আপনি যেভাবে দিতে আচ্ছা, চান। আমার সাথে আলোচনা হয়নি আর কি। সেক্ষেত্রে আচ্ছা ঠিক আছে, এটা আমি আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপে দিয়ে দিয়ে দিব আর কি, সবাই পাবেন আর কি, আজকে যারা ক্লাস করেছেন তারা সবাই পাবেন। জি স্যার, ওপেন গ্রুপটা ক্যারিয়ারের যে ফেসবুক গ্রুপটা। হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ, আমি আজকে যে সবকিছু দেওয়ার ব্যবস্থা করে দিব, কেমন? জি স্যার, ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওকে। তো এই পর্যায়ে আমরা আবার একটু সুমি আক্তার, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, এই পর্যায়ে আপনাকে আমি এখন যে বিষয়টা নিয়ে আলোচনা করব, এই আলোচনার পরে আপনাকে প্রশ্ন করা হবে, তো সেজন্য মানে সবাই শুনবে, বাট আপনাকে কিন্তু বলতে হবে। মানে এখানে যে বিষয়ে আলোচনা করব আপনি একটু বেশি মনোযোগ সহকারে শুনবেন, আপনাকে জিজ্ঞেস করা হবে আর কি। আমরা আরেকজন যাচ্ছি, এরপরে জুবাইর শেখ, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জুবাইর শেখ, এমডি জুবাইর শেখ, আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, এরপরে জাকারিয়া আহমেদ, আমাকে শুনতে পাচ্ছেন? জি স্যার, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা ওকে, ঠিক আছে, তাহলে আমরা দুজনের কাছ থেকে সুমি আক্তার তার কাছ থেকে একটু মানে এখানে যেটা বুঝিয়ে দিব তার কাছ থেকে প্রশ্ন দিব, এবং জাকারিয়া আহমেদ। আচ্ছা ওকে, তা আমরা একটু ক্লাস শুরু করছি। যারা মানে নামাজে গিয়েছিলেন, একটু আশা রাখি তারাও চলে আসছেন। আমরা একটু দেখবেন এখানে একটা চিত্র এঁকেছি। আমার এখন কাজ হচ্ছে এই চিত্রটা সমান করে ডান পাশে আরেকটা চিত্র আঁকবো। সেটা কিভাবে আঁকবো একটু বোর্ডে দেখতে পাচ্ছেন, এই চিত্রটা লম্বি ভাবে আছে। আমি এটাকে ঠিক মানে এই যে এসিটাকে এভাবে করে শোয়াই দিব, আবার তাকাই দেখেন, মানে এই এসিটা দিব ভূমি হিসাবে, মানে এরকমের। আমি ঠিক চিত্রটাকে এই দেখেন, এই যে সি এ বাহুটা আছে, এই সি এ বাহুটাকে আমার এই হাতের দিক তাকান, সি এ বাহুটাকে ঠিক আমি টেনে এরকমের রাখবো। তাহলে আমি এখানে লিখবো এবি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি, এবি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এসি ইকুয়াল হচ্ছে বিডি হয়। সুমি আক্তার এবং জাকারিয়া আহমেদ, আপনারা শুনবেন, আপনাদের কিন্তু এই কথাটা বলতে হবে। আমি যে কথাটা বলেছি আলোচনার পরেই আপনাদেরকে জিজ্ঞেস করা হবে। ওকে স্যার। হ্যাঁ, তা প্রথমে কি করা হয়েছে যে এবি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এসি ইকুয়াল বিডি হয়। এখন আমরা যদি এই যে এই বাহুটাকে যদি এ ধরি, এই বাহুটাকে আমরা যদি এখানে বি ধরি, এটাকে সি ধরি, তাহলে এই সি এ বাহুটাই কিন্তু এই বিডি বাহুতে রূপান্তর হয়েছে। তাহলে সি এ বাহুর যেহেতু মান হচ্ছে বি, তার এর মান কত হবে? বি। এরপর কি করব, এই ডি বিন্দুতে একটা লম্ব আঁকবো, ডি বিন্দুতে একটি লম্ব আঁকবো। কি করে? এই এবি এর সমান করে। কারণ আমি আগেই বলছি যে এই যে এই বাহুটা যখন ঘুরে গেছে এরকমের, তখন কিন্তু এই এবি কিন্তু লম্বের উপর উঠে গেছে। এখানে ডি লম্ব আঁকবো, যেই ডি বাহুটা হচ্ছে এস এবি বাহুর সমান, অর্থাৎ এবি ইকুয়াল ছিল সি, তার এর মান হবে কত?
সি। এরপরে এই এই প্রথমে এটাও বাদ দিয়েছি, এটা বাদ দিলাম, সবটা বাদ দিয়ে আবার শুরু করতেছি। অঙ্কনের কাজ করছি। এবি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এসি ইকুয়াল হচ্ছে বিডি হয়। এটাকে ঘুরিয়ে এখানে নিয়ে আসলাম। এটার মান ছিল বি, এটার মান হচ্ছে বি। এরপরে ডি বিন্দুতে ডি লম্ব অঙ্কন করি যেন এই ডি ইকুয়াল হচ্ছে এবি হয়। এবির মান সি, তাহলে ডি এর মান হচ্ছে সি। অতঃপর বি কমা ই যোগ করি আর সি কমা ই যোগ করি। তা আরেকবার শুনে নেন। প্রথমে এবি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি যেন এসি ইকুয়াল বিডি ইকুয়াল বি হয়। ডি বিন্দুতে বি লম্ব অঙ্কন করি, লম্ব ডি লম্ব অঙ্কন করি যেন ডি ইকুয়াল এবি ইকুয়াল সি হয়। অতঃপর বি কমা ই এবং সি কমা ই যোগ করি। আচ্ছা সুমি আক্তার, আপনি কি বলতে পারবেন? জি স্যার, পারবো। আপনি একটু বলে ফেলেন তো, তাহলে একটু বলো। জি স্যার, প্রথমে বি বিন্দু থেকে ডি বিন্দু বর্ধিত করি। এরপর এই বর্ধিত অংশটি হবে এসি এর সমান, তাহলে এসি এর মান হচ্ছে বি, অতএব বিডি এর মান হবে বি। এরপর ডি বিন্দুতে একটি লম্ব আঁকতে হবে, এই লম্বটি হবে এ বি এর সমান, এ বি এর মান হচ্ছে সি, অতএব ডিই এর মান হবে সি। এখন বি এবং ই বিন্দুকে যোগ করি এবং সি এবং ই বিন্দুকে যোগ করি। জাকারিয়া আহমেদ। জি স্যার, আমি শুনতে পারছি। স্যার আমি বলবো? জাকারিয়া, আপনি একটু বলবেন। জি স্যার, প্রথমত এ বি বাহুকে এডি পর্যন্ত মানে বর্ধিত করি যেখানে বিডি সমান হবে এসি। তারপরে ডি বিন্দুতে ডিই আপনার লম্ব আঁকি যেখানে ডিই সমান এবি হবে। তারপরে বি এবং ই যোগ করি এবং ই এবং সি যোগ করে দিই। খুব চমৎকার হয়েছে। আমরা একটা মানে স্টেপ পেয়ে গেলাম আর কি। এখন আমরা আর দুজনকে নিব। আমাকে একটু সময় দিবেন, কারণ দুই একটা বিষয়ের জন্য কিন্তু একটু সময় নিব। আপনাদের এখানে মূল মেসেজটা কিন্তু আমি এখনো দেইনি আপনাদের, কোন উপাদ্য প্রমাণ করছি কি করছি আমি মেসেজটা পরে দিব। আমি চাচ্ছি একটা স্টেপ স্টেপ কমপ্লিট করতে চাচ্ছি। আমরা আর দুজনকে নিব। তারা একটু আমি নিচ্ছি আর কি। আমি দেখতে পাচ্ছি যে লাইনে হাসিনা আক্তার, আপনি কি শুনতে পাচ্ছেন? হাসিনা আক্তার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হাসিনা আক্তার, আপনি একটু আচ্ছা নামের স্পেলিংটা ভুল হতে পারে, এখানে অনেকে মানে স দিয়ে লেখেন, অনেকে স দিয়ে লেখেন। আপনি একটু আচ্ছা আমরা আরেকজনকে নিব। দেখতে পাচ্ছি এখানে হাসান হাবিব, আপনি কি আছেন? হাসান হাবিব, হাসান হাবিব। হাসান হাবিব, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা আমরা আরেকজনকে, জান্নাতুল ফেরদৌস আলিসা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমরা জান্নাতুল ফেরদৌস, আপনি একটু লাইনে থাকবেন, দুজনকে একটু প্রশ্ন জিজ্ঞেস করা হবে একটু যে স্টেপ আমরা এখন দেখাবো সেই স্টেপ থেকে। আচ্ছা এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে যে আমরা দেখাবো যে এই যে কোণটা আর এই কোণটা সমান।
আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে, একটু বোর্ডে তাকায় দেখবেন, এই যে কোণ আছে, এই যে কোণটা এবং এই যে কোণ, ডান পাশের যে কোণটা, এই দুটো কোণ যে সমান সেটা আমরা এখন দেখাবো। বোর্ডে তাকায় আমরা ত্রিভুজ এবিসি, মানে এই যে ত্রিভুজটা রয়েছে, এই যে ত্রিভুজ রয়েছে এবং ত্রিভুজ বিডিই, এই যে ত্রিভুজ রয়েছে, এই দুটো তুলনা করে প্রথমেই দেখাবো এরা সর্বসম। সর্বসম দেখাবার পরই আমরা বলতে, এটা কিন্তু আমার টার্গেট, এই যে সি কোণটা আর এখানে যে এই যে বি কোণ, এই দুইটা কোণ যে সমান সেটা আমরা সমান দেখাবো। আর সমান দেখাবার জন্যই আমাদের কাজ হচ্ছে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা হচ্ছে পরস্পর সমান, সর্বসম, সেটা আমরা দেখাবো। আপনারা প্রথমে যেটা বলবেন সেটা ত্রিভুজ এবিসি, ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ বিডিএ, ত্রিভুজ বিডিএ। প্রথমে আমাকে বলেন এই যে এসি বাহু আর বিডি বাহু, এই বাহু দুটি সমান কিনা, এসি আর বিডি। আমরা কিন্তু একটু আগে সমান করে এঁকেছিলাম। জি স্যার, সমান। এসি বাহু, এই এসি বাহু সমান করে কিন্তু বিডি এঁকেছিলাম, আমরা এটা সমান পেয়ে গেলাম। এরপর এবি বাহু, এবি বাহু আর এই ডি বাহু, এই দুটো বাহু সমান কিনা? জি স্যার, সমান। এবি বাহু আর হচ্ছে ডি বাহু সমান, কারণ এদেরকে সমান করে কিন্তু আমরা এঁকেছি। আবার দেখেন, এসি বাহু সমান বলেছি বিডি বাহু, আর এই যে এবি বাহু সমান বলেছি ডি বাহু। বলে দেখেন, এসি বাহু, এই যে এসি বাহু আর বিডি বাহু সমান, আর এবি বাহু আর ডি বাহু সমান। এবং যে মাঝখানে যে কোণ, এই যে কোণ, এই কোণ, এই কোণ আর এই কোণ ডি কোণ, এরা কিন্তু সমান। কারণ কি? প্রত্যেকই হচ্ছে 90 ডিগ্রি, প্রত্যেক হচ্ছে 90 ডিগ্রি। আমরা জানি একটা ত্রিভুজের দুইটা কোণ আর অন্তর্ভুক্ত, মানে দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণ, একটা ত্রিভুজের দুইটি বাহু আর অন্তর্ভুক্ত কোণ যদি অপর ত্রিভুজের দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোণের সমান হয়, তাহলে ওই দুই ত্রিভুজ কেমন হবে? সর্বসম হবে। আবার তাকাই দেখেন, একটা ত্রিভুজের দুইটি বাহু আর অন্তর্ভুক্ত কোণ, যে দুটি বাহু নিব তার মাঝখানের কোণ, অপরটির দুইটি বাহু আর মাঝখানের যে কোণ যদি সমান হয়, তার ত্রিভুজ দুটি হচ্ছে সর্বসম। অর্থাৎ ত্রিভুজ এ বি সি সর্বসম ত্রিভুজ বি ডি ই। যেহেতু সর্বসম, সর্বসম মানে হচ্ছে এই কোণ সমান এই কোণ, এরপর এই কোণ সমান হচ্ছে এই কোণ, এই কোণ সমান হচ্ছে এই কোণ। সর্বসম বলার পরেই আমি বলবো যে কোণ এ সি বি, মানে এই যে সি কোণ, এ সি বি কোণটা আর ডি বি ই কোণ, এই কোণ হচ্ছে পরস্পর সমান। অতএব কোণ হচ্ছে কোণ এ সি, মানে সি কে মাঝখানে রেখে বলবেন এ সি বি ইকুয়াল কোণ হচ্ছে ডিবিই, ডিবিই, এই কোণটা হচ্ছে পরস্পর সমান। তাহলে আমি আবার বলছি, হাসিনা আক্তার এবং জান্নাত আপনারা একটু খেয়াল করবেন, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ বিডিএ, সি এ বাহু সমান হচ্ছে বিডি বাহু, এবি বাহু সমান হচ্ছে ডি বাহু, অন্তর্ভুক্ত কোণ এ কোণ ইকুয়াল অন্তর্ভুক্ত কোণ ডি কোণ। অর্থাৎ ত্রিভুজ দুটি হচ্ছে সর্বসম। যেহেতু ত্রিভুজ দুটি সর্বসম, ইকুয়াল কোণ হচ্ছে ডিবি। প্রথমে হাসিনা আক্তার আপনি একটু বলবেন, জি স্যার, ত্রিভুজ এ বি সি সমান হচ্ছে ত্রিভুজ বিডিই, এ সি বাহু সমান হচ্ছে বিডি বাহু, এবং এসি বা হ্যাঁ, সি সমান হচ্ছে বিডি এবং এ বি সমান হচ্ছে ডিই, এবং অন্তর্ভুক্ত কোণ এ সমান হচ্ছে অন্তর্ভুক্ত কোণ ডি। ওকে, ত্রিভুজ, আচ্ছা ত্রিভুজ দুটি সর্বসম ত্রিভুজ। ওকে ওকে, হ্যাঁ ওকে। তাহলে কোনটা কোন সমান লেখা যাবে? ত্রিভুজ এডিসি সমান ত্রিভুজ বিডিই। সুতরাং কোণ এসিবি সমান, হ্যাঁ ত্রিভুজ সমান নিলাম, কিন্তু আমাদের টার্গেট ডিবিই, এসিবি
ডিবি। ধন্যবাদ। আচ্ছা, এরপরে জান্নাত আপনি একটু বলবেন। জান্নাত আপনি একটু বলবেন। জান্নাত আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? হ্যালো, জান্নাত আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, আমরা যেহেতু একজনের মাধ্যমে শুনেছি, আমরা এরপরে পরবর্তী চিত্রটা আমরা একটু আরেকটু সুন্দর করে এঁকে দিচ্ছি। এখানে একটু ঘোলাটে হয়ে গেছে কারণে আমরা এখানে কিন্তু এই শেখার পিছনে কিন্তু একটা উদ্দেশ্য রয়েছে, আমরা একটা মেসেজ দিতে চাচ্ছি। এখানে আমরা এভাবে নিয়েছিলাম, অতঃপর এখানে এই যে ডিই নিয়েছি, আমরা এ বি সি নিয়েছিলাম, অতঃপর বি এবং সিই যোগ করেছি আমরা। ইতিমধ্যে আমরা এই যে কোণ এবং এই কোণ সমান, এটা আমরা প্রমাণ করেছিলাম এবং একজনের মাধ্যমে ইতিমধ্যে শুনেছি আর কি। আমাদের এখানে একে আমরা দেখেছি কোণ এসসিবি কোণ, এসসিবি কোণ ইকুয়াল হচ্ছে কোণ ডিবিই, ডিবিই কোণ, এই কোণটা আমরা সমান দেখেছি। মানে এটা একটা মানে কন্ডিশন আমরা আলোচনা করেছি এবং এটা আমরা দুজনের মাধ্যমে আমরা প্রমাণটাও নিয়েছি। এ পর্যায়ে আমরা আরো একটু বিষয় নিয়ে কাজ করতে চাই, সেটা হচ্ছে যে একটু দেখবেন আর কি, আমি আপনাদের একজনের মাধ্যমে প্রশ্ন নেওয়ার চেষ্টা করবো আর কি। স্টেপ 2 নম্বর স্টেপ আমরা প্রথমেই বলে দেই যে কে প্রশ্নের উত্তরটা দিবেন আর কি। এখানে আমরা দেখতে পাচ্ছি আসলাম শেখ। আসলাম শেখ কি আমাকে শুনতে পাচ্ছেন? আসলাম শেখ, আসলাম শেখ আপনাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখানে আমরা আশা, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আশা, জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি একটু বিষয়টা মাথায় নেবেন, আপনাকে প্রশ্ন করা হবে। তো আচ্ছা, আমরা একটু আবার দেখে নিচ্ছি। আমাদের এই পর্যায়ে আমাদের টার্গেট হচ্ছে যে এই যে কোণটা, এই কোণটা যে 90 ডিগ্রি সমকোণ, এটা আমরা প্রমাণ করি। মানে এই কোণটা যে 90 ডিগ্রি, সেটা আমরা এই ধাপে প্রমাণ করে দেখাবো। মানে আমি বললেই তো হবে না, এটা প্রমাণ করে দেখাতে হবে। তো প্রমাণের জন্য আমি যে কাজটা করব, প্রথমে ত্রিভুজ এসিবি ত্রিভুজ নিব। এসিবি, আচ্ছা, এসিবি ত্রিভুজে এই যে কোণ, এই যে কোণ আর এই কোণ, এই দুইটা কোণের যোগফল কত ডিগ্রি? এসিবি মানে এই এই দুইটা কোণের যোগফল স্যার এ বি সি, এই কোণ, এই দুইটা কোণের যোগফল কত ডিগ্রি? 90 ডিগ্রি। কত? 90 ডিগ্রি। কেন? এস বি সি ত্রিভুজ সমকোণী ত্রিভুজ, সংবিধানের সমকোণী ত্রিভুজে একটা কোণ কিন্তু 90, একটা কোণ হচ্ছে। মানে আশা, আপনি শুনেন, শোনার পরে আপনাকে যে প্রশ্ন যখন করা হবে তখন আপনি বিস্তারিত আলোচনা করবেন। আমি এখন বুঝাই দিচ্ছি। সেটা হচ্ছে যে এসিবি ত্রিভুজের সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজে আমরা জানি একটা কোণ আছে সমকোণ। তাহলে আমরা সমকোণ বাদে বাকি যে দুইটা কোণ আছে, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে কত ডিগ্রি? 90 ডিগ্রি। দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি। আমরা একটু স্ক্রিন লিখে দিচ্ছি। কোণ এসিবি, কোণ এসিবি প্লাস কোণ এবিসি, কোণ এবিসি ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। কারণ এই কোণ এবং এই কোণ, এই দুইটা কোণের যোগফল 90। এখন আমি এই কোণটাকে বাদ দিয়ে, এই কোণটাকে বাদ দিয়ে এই কোণের পরিবর্তে এই কোণটা লিখতে পারি কিনা? কারণ একটু আগে দেখেছিলাম কিন্তু এই কোণ আর এই কোণ সমান। এই যে দেখেন এসিবি কোণ, এসিবি কোণ আর ডিবিই কোণ সমান, তাহলে এই কোণটাকে বাদ দিয়ে আমি দেখবো যে এই কোণটা, কারণ এই কোণ এবং এই কোণ মধ্যে সমান কিন্তু একটু আগে প্রমাণ করেছিলাম। তা সেটা আমি লিখবো কোণ এ সি বি প্লাস এই এবিসি, এই এসিবি কোণটাকে বাদ দিব, এই কোণটাকে বাদ দিব, এই কোণের পরিবর্তে ডিবিই কোণ দিব। কোণ ডিবিই কোণ প্লাস কোণ এ বি সি কোণ ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। তার মানে আমি দেখলাম যে এই যে দুইটা স্টার দেওয়া আছে,
দুইটা স্টার, এটা হচ্ছে ডিবি ইকন, এই যে এখানে ইকন নেওয়া হচ্ছে স্টার চিহ্নিত এটা, আর কোন এবিসি কোণ মানে এই কোণ নেওয়া হয়েছে, তাই এই স্টার দেওয়া দুইটা কোণের যোগফল হচ্ছে 90 ডিগ্রি। প্রথমে আমাকে বলেন এই যে তিনটা কোণের সমষ্টি কত, এই যে তিনটা কোণ, এই তিনটা কোণের সমষ্টি কত 180, কারণ এই তিনটা কোণ মিলে কিন্তু একটা সরল কোণ, তিনটা কোণ মিলে হচ্ছে সরল কোণ। আমরা জানি সরল কোণের পরিমাণ হচ্ছে 180 ডিগ্রি, 180। এখন 180 থেকে টোটাল 180 থেকে তিনটে কোণের সমষ্টি 180, এই 180 থেকে যদি আমি এই কোণটাকে বাদ দিই আর এই কোণটাকে বাদ দিই, তাহলে এই দুটো কোণের সমষ্টি ছিল কিন্তু 90, এই 90 ডিগ্রিকে আমি বাদ দিলাম, তাহলে এই ভিতরের কোণটা কত ডিগ্রি পাওয়া যায়, 90 ডিগ্রি পাওয়া যায়। তাহলে এই কোণটা কিন্তু হচ্ছে 90 ডিগ্রি, এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে আমি কিভাবে বলবো বিষয়টা আমি একটু আবার বলে দিচ্ছি, একটু শুনে নিবেন। প্রথমে আপনি বলবেন যে ত্রিভুজ এবিসি কোণ এ বি সি এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, কোণ এসিবি মানে এই যে এই কোণ আর কোণ এবিসি এই দুইটা কোণের সমষ্টি 90 ডিগ্রি। 90 ডিগ্রি বলার পরে আপনি এই কোণটাকে বাদ দিবেন, এই কোণটাকে বাদ দিয়ে এই কোণের পরিবর্তে আপনি এই কোণটাকে নেবেন, তাহলে কি বলবেন যে কোণ ডিবিই প্লাস কোণ এ বি সি ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি, মানে 90 ডিগ্রি পেয়ে গেলাম যে এই যে 90 ডিগ্রি। পাওয়ার পর আবার কোণ এ বি সি মানে এই কোণ প্লাস কোণ সিবিই এই কোণ প্লাস কোণ ডিবিই এই কোণে তিনটে কোণের যোগফল 180, কোণ এ বি সি আমি একটু স্ক্রিনে লিখে দিচ্ছি, এবিসি প্লাস কোণ সিবিই প্লাস কোণ হচ্ছে ডিবিই ইকুয়াল হচ্ছে 180 ডিগ্রি। এখন এই 180 ডিগ্রি থেকে এই যে কোণ এবিসি আর হচ্ছে কোণ ডিবিই এই দুটোর সমষ্টি ছিল 90, এই 90 যদি বাদ দিয়ে দেন অর্থাৎ কোণ সিবিই ইকুয়াল পাওয়া যাবে কত 180 মাইনাস 90 সমান হচ্ছে 90 ডিগ্রি। তো বিষয়টা আরেকবার শুনে নেন, তারপরে আপনি একটু বলে ফেলবেন। সেটা হচ্ছে প্রথমে কোন ত্রিভুজ থেকে স্টার্ট করতে হবে, ত্রিভুজ এ বি সি থেকে স্টার্ট করতে হবে। সেখানে বলবেন কোন এসিবি এই যে এই কোণ প্লাস কোন এ বি সি এই কোণ, এই দুইটা কোণের সমষ্টি হচ্ছে 90, এই কোণ প্লাস হচ্ছে এই কোণ, এই দুইটা কোণের সমষ্টি 90। 90 বলার পরে এই সি কোণকে বাদ দিবেন, সি কোণের জায়গায় কোণ নেবেন হচ্ছে এই ডিবিই কোণ, তখন বলবেন যে কোণ এবিসি প্লাস কোণ হচ্ছে ডিবিই ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। এটা হচ্ছে প্রথম স্টেপের কাজ শেষ। দ্বিতীয় স্টেপে বলবেন তিনটে কোণের যোগফল 180, তিনটে কোণ বলবেন কিভাবে, এবিসি প্লাস কোণ সিবিই প্লাস কোণ হচ্ছে ডিবিই ইকুয়াল হচ্ছে 180। এখন এই 180 থেকে এই যে দুইটা কোণ বাদ দিবেন, বাদ দেওয়ার পরে বাকি কোণটা পাওয়া যাবে 90 ডিগ্রি। আশা আপনি কি একটু বলতে পারবেন এখন? জি স্যার। একটু বললাম তাহলে এসিবি আর বিডিই এই দুইটা কোণই 90 ডিগ্রি, তাই আমরা এসিবি কোণটা বাদ দিয়ে বিডিই কোণটা নিতে পারি। এসিবি আর বিডিই এই এখন বিডিই আর এবিসি এই দুইটা কোণ 90 ডিগ্রি, আর হ্যাঁ তিনটা কোণের মানে পুরোটা যদি নেই তাহলে সেটা এবিসি আর সিবিই আর বিডিই তিনটা কোণ মিলে 180 ডিগ্রি। এবিসি কোণ আর বিডিই কোণ এই দুইটা কোণ বাদ দিলে সিবিই কোণ থাকে ওইটা 90 ডিগ্রি। 90 ডিগ্রি, ধন্যবাদ। তা আমরা এখানে দুইটা ধাপের আমরা কাজ করে ফেললাম। আপনাদের হয়তো একটু এলোমেলো মনে হতে পারে, কিন্তু আমাদের ধাপে ধাপে কাজটা করতে যাই আমরা, আর সেটা হচ্ছে যে আমরা অলরেডি দুইটা কাজ করে ফেলেছি। এ বি সি ডি এরপরে জাস্ট অল্প একটু কাজ আমাদের এখানে বাকি আছে।
আমরা এখন দেখব যে এ ডি ই সি এটা হচ্ছে ট্রাপিজিয়াম, মানে এটা বার, এটা হচ্ছে বার, এটা চতুর্ভুজ, কিন্তু এটা চতুর্ভুজ। এখন এই চতুর্ভুজটা যে ট্রাপিজিয়াম সেটা আমি বুঝবো কিভাবে? কারণ আমরা জানি ট্রাপিজিয়াম হচ্ছে যে দুইটা বাহু সমান্তরাল থাকে। কয়টা বাহু সমান্তরাল থাকে? দুইটি বাহু। যেমন এখানে এসি আর হচ্ছে ডি, এসি এবং ডি এই দুটো বাহু কিন্তু সমান্তরাল। সমান্তরালের এটা কিন্তু সমান্তরাল সমান না কিন্তু, যেমন এই যে এসি কিন্তু বড়, ডি ছোট। সমান্তরাল বলতে মাঝখানে দূরত্ব সমান। তাহলে আমরা দেখলাম যে দুইটা বাহু হচ্ছে সমান্তরাল। আর এখানে আমরা যে এডি নিলাম, আর এই যে আমরা এখানে সি নিলাম, এই যে সি, এরা কিন্তু সমান্তরাল না। কেন সমান্তরাল না? কারণ এখানে দূরত্ব যেটুকু আছে এখানে দূরত্ব কিন্তু কম। কারণ দুইটা রেখার মধ্যবর্তী দূরত্ব যদি সর্বদা সমান থাকে তাহলে ওই রেখা দুটোকে বলা হয় কিন্তু সমান্তরাল। আমাদের মধ্যবর্তী দূরত্ব এখানে হলো 7 সেন্টিমিটার, এখানে 5 সেন্টিমিটার, তাহলে এই যে সি এবং এদিকে কিন্তু সমান্তরাল বলা যাবে না। তাহলে এই যে উপরে যে চতুর্ভুজটা নিলাম, এই চতুর্ভুজে আমি দেখতে পাচ্ছি যে এই এসি আর হচ্ছে এই ডি এরা কিন্তু হচ্ছে সমান্তরাল, মানে দুইটা বাহু সমান্তরাল, দুইটা বাহু সমান্তরাল। আর এই যে এবি আর সিই এরা কিন্তু সমান্তরাল নয়। তা যেহেতু চতুর্ভুজের দুইটা বাহু সমান্তরাল এবং দুইটা বাহু অসমান্তরাল, এই কারণে এই চতুর্ভুজকে আমরা ট্রাপিজিয়াম বলতে পারবো। কি বলতে পারবো? ট্রাপিজিয়াম। তাহলে 3 নম্বর স্টেপ হচ্ছে চতুর্ভুজের যে ট্রাপিজিয়াম সেটা আমাকে বলতে হবে। আমি এভাবে বলবো, চতুর্ভুজ এ ডি ই সি এ, এডি সমান্তরাল হচ্ছে ডি, আর এডি এবং সি সমান্তরাল নয়, অতএব চতুর্ভুজটি ট্রাপিজিয়াম। কারো বুঝতে কোনো অসুবিধা আছে? এই যে ট্রাপিজিয়াম বলবো কিভাবে? কারণ ট্রাপিজিয়ামের হচ্ছে দুইটা বাহু সমান্তরাল। আমি বলবো যে চতুর্ভুজ এ ডি ই সি এ, এসি আর হচ্ছে ডি সমান্তরাল, অপরদিকে এডি এবং সি সমান্তরাল নয়, অতএব এ ডি ই সি একটি ট্রাপিজিয়াম। কারো বুঝতে কোনো অসুবিধা আছে? কারো বুঝতে কি অসুবিধা আছে? না স্যার। না স্যার। ট্রাপিজিয়াম পেয়ে গেলাম, মানে ট্রাপিজিয়াম পাওয়ার পরে আমরা ট্রাপিজিয়ামের যে ক্ষেত্রফলের সূত্র জানি, আমরা ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র জানি, সেই সূত্রটা আমরা একটু লেখার চেষ্টা করব। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল এ ডি ই সি, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু হচ্ছে উচ্চতা। এটা হচ্ছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু হচ্ছে উচ্চতা। এখানে হাফ লিখলাম। এখন আমাকে একটু বলুন সমান্তরাল বাহু দুটি কোন দুটি ছিল? সমান্তরাল বাহু, সমান্তরাল বাহু ছিল কোনটি কোনটি? এসি এবং ডি। এসি তার হচ্ছে ডি, এই দুটো হচ্ছে সমান্তরাল ডি। আর ইনটু উচ্চতা, উচ্চতা কিন্তু কখনো বাঁকা হয় না, উচ্চতা হচ্ছে যে লম্বালম্বি বরাবর, মানে লম্ব দূরত্ব, মানে সমান্তরাল বাহু দুটির মাঝখানে যেটা লম্ব দূরত্ব সেটা কি বলা উচ্চতা। এখন এখানে কি এডি কি লম্ব দূরত্ব না সি লম্ব দূরত্ব? একটু বলেন। এডি। এডি, এই এডি কিন্তু হচ্ছে উচ্চতা, কারণ লম্ব দূরত্ব মানে সেটা হচ্ছে উচ্চতা। তাহলে আমি এই ট্রাপিজিয়ামে আমার ক্ষেত্রফলের সূত্রটা জেনে নিলাম যে এখানে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু হচ্ছে উচ্চতা। আশা রাখি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা আসি আমাদের মূল টার্গেট, অর্থাৎ এখানে আমরা এতক্ষণ তো বিভিন্ন ধাপে কাজ করলাম, কাজ করার পরে আমাদের যে পিথাগোরাসের উপপাদ্য রয়েছে, এখন সময় লাগবে মাত্র 2 মিনিট। মানে পিথাগোরাসের উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমাদের 2 মিনিট সময় লাগবে। এখন আমরা এতক্ষণ ধাপে ধাপে বেসিকটা বুঝে নিয়েছি, এখন আমরা বুঝে নেওয়ার পরে আমরা এখন মূল ফিগারে আসবো, মানে প্রমাণে যাব। এখানে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, এবিসি একটি সমকোণী ত্রিভুজ,
যেখানে বিসি ইকুয়াল হচ্ছে এ, আর এখানে এসি ইকুয়াল হচ্ছে বি, আর এবি ইকুয়াল হচ্ছে সি। প্রমাণ করতে হবে যে অতিভুজ স্কয়ার, অর্থাৎ এখানে এই এ স্কয়ার ইকুয়াল হচ্ছে বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। মানে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা প্রথমে এখানে অঙ্কনের কাজ করেছি, এই যে এবি কে ডি পর্যন্ত বর্ধিত করি, যেটা আমরা এতক্ষণ শিখে যাচ্ছি কিন্তু। অতঃপর এখানে বর্ধিত করি যেন এবি এসি ইকুয়াল হচ্ছে বিডি হয়। অতঃপর ডি লম্ব অঙ্কন করি, যেখানে এই এবি আর এখানে ডি সমান হয় অর্থাৎ সি হয়। অথবা বি কমা সি যোগ করি আর সি কমা ই যোগ করি। অঙ্কনের কাজ শেষ। আমরা প্রমাণে আসবো। প্রমাণের ক্ষেত্রে আমরা প্রথমে কি প্রমাণ করব? প্রমাণ করব যে এই কোণ আর এই কোণ সমান, যেটা আমরা কিন্তু দেখিয়েছি। এটা হচ্ছে আমার 1 নম্বর কাজ। এসিবি কোণ এসিবি ইকুয়াল কোণ হচ্ছে ডিবিই কোণ ডিবিই। এটা কিন্তু আমরা প্রমাণ করে দেখিয়েছিলাম যে এই কোণটা আর এই কোণটা হচ্ছে সমান। এটা আপনারা 1 নম্বর স্টেপে প্রমাণ করে ফেলবেন। আর 2 নম্বর স্টেপে প্রমাণ করবেন যে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। কোণ সিবিই ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি। সেই প্রমাণটা কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি। এই প্রমাণটা কিন্তু আমরা আমার ফোনের চার্জ প্রায় শেষ হয়ে যাচ্ছে, যে 5% আছে, একটু যদি শেষ করতে পারতাম আর কি, একটু দ্রুত করবো আর কি, দেখি আর কি সম্ভব হয় কিনা। আর 3 নম্বরে আমরা এখানে দেখেছি যে এডিইসি একটি ট্রাপিজিয়াম, এডিইসি একটি ট্রাপিজিয়াম, এটুকু আমরা কিন্তু প্রমাণ করে ফেলেছি। যে 3টে স্টেপ। কোণ এসিবি ইকুয়াল যে এই কোণটা যে সমান ছিল সেটা আমরা একটা প্রথম পার্টে দেখিয়েছি, পরে দেখেছি এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি দেখিয়েছি, আর পরে একটা ট্রাপিজিয়াম দেখেছি। এরপরে 4 নম্বরে যে আমরা যারা লিখে নিচ্ছেন তারা একটু দ্রুত এই কথাটা লিখে নেন, যে তারপর ধাপে ধাপে কাজটা করবেন। যে 1 নম্বর স্টেপে কাজ করবেন, এসিবি এই কোণটা এবং এই কোণটা সমান দেখাবেন, ত্রিভুজ দুটি সর্বসম প্রমাণ করে দেখাবেন যে এই কোণ এবং এই কোণ সমান। আর পরে আবার এই মাঝখানের কোণটা যে 90 ডিগ্রি, তা আমরা দেখিয়েছিলাম যে কিভাবে প্রমাণ করতে হয় সেটা। এবং 3 নম্বর স্টেপ দেখাবেন যে এডিইসি একটি ট্রাপিজিয়াম। এরপরে 4 নম্বর হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম। 4 নম্বর হচ্ছে যে ম্যাথমেটিক্যাল টার্ম। সেটা কিভাবে? ট্রাপিজিয়াম এবিসি এর ক্ষেত্রফল। ট্রাপিজিয়াম, আমি একটু তাড়াহুড়ো করছি, আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে হয়তো হচ্ছে না। ট্রাপিজিয়াম এডিইসি এর ক্ষেত্রফল, জায়গায় কম। ট্রাপিজিয়াম এডিইসি এর ক্ষেত্রফল। আচ্ছা, এর ক্ষেত্রফল একটু বোর্ডে তাকাই দেখেন। এই ক্ষেত্রফল আর যদি 3টে ত্রিভুজের ক্ষেত্রফল যদি একত্র করা হয়, ত্রিভুজ এবিসি প্লাস ত্রিভুজ হচ্ছে সিবিই আর ত্রিভুজ হচ্ছে ডিবিই। আচ্ছা, 3টে ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি একত্র করি, আর ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি এক হবে না ভিন্ন হবে? একই হবে, কারণ এই ট্রাপিজিয়ামটা কিন্তু 3টে ত্রিভুজে ভাগ হয়ে গেছে। ট্রাপিজিয়াম ক্ষেত্রফল সূত্র হচ্ছে হাফ ইনটু সমান্তরাল বাহুদের যোগফল। সমান্তরাল ছিল এসি প্লাস হচ্ছে ডিই ইনটু উচ্চতা ছিল এডি। আর এগুলো সবগুলোই কিন্তু সমকোণী ত্রিভুজ। যেমন এটাও সমকোণী ত্রিভুজ, এটাও হচ্ছে সমকোণী ত্রিভুজ, এটাও সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এই প্রথমে এই সমকোণী ত্রিভুজ নিলাম, তা হাফ ইনটু ভূমি, মানে এখানে ভূমি ছিল সি আর উচ্চতা ছিল বি, তাহলে ভূমি ইনটু উচ্চতা লাগবে বিসি। আর এখানে হচ্ছে হাফ ইনটু এই ত্রিভুজ, এই যে সিবিই, এখানে ভূমি কিন্তু এটা যেহেতু এইটা ছিল এ ছিল, তাই এটাও কিন্তু কারণ এটাকে ঘুরে কিন্তু এভাবে রাখছিলাম। তাহলে এই বি গেছে এখানে, এই সি গেছে এখানে, আর এ আছে কিন্তু এখানে, তা হাফ ইনটু এ ইনটু এ, তাহলে এই ভূমি এ আর লম্ব হচ্ছে এ। আর পরে এখানে পরের ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইনটু যে এই যে ত্রিভুজ সমকোণী ত্রিভুজ ডিবি, হাফ ইনটু বি ইনটু সি, হাফ ইনটু বিসি। তাহলে এখানে আমি যে বাম পাশ ছিল হাফ ইনটু, এখানে এসি এর মান কত? এসি এর মান ছিল বি, লিখে দিলাম বি, প্লাস এই ডি এর মান কত ছিল? ডি এর মান ছিল সি, লিখে দিলাম। আর এখানে যে এই যে এডি এর মান কত? এই এডি কিন্তু সম্পূর্ণটা এডি, তো এডি কিন্তু লেখা যায় বি প্লাস সি,
বি এবং সি কে একাত্তর করলে কিন্তু এই যে এডি পাওয়া যায়। ইকুয়াল এখানে আমরা হাফ কমন নিব, হাফ কমন নিয়ে লিখতে পারি বিসি প্লাস এতে এ স্কয়ার প্লাস হচ্ছে বিসি। এখন দেখেন বাম পাশে হাফ আছে, ডান পাশে হাফ আছে, হাফকে বাদ দিলাম, বাদ দেওয়ার পরে বি প্লাস সি আর বি প্লাস সি হোল স্কয়ার লেখা যায়। স্যার বাম পাশে দেখা যাচ্ছে না। আমি শুধু ওই যে চার্জ শেষ হয়ে গেছে তো এই জন্য আমি মানে ভাবতেছি যে ইকুয়েশনটা শেষ করা যায় কিনা। এখানে এই হাফ এই পাশে হাফ বাদ দিলাম, তাই বি প্লাস সি হোল স্কয়ার ইকুয়াল কি লেখা যায় টুয়াইস বিসি প্লাস হচ্ছে এ স্কয়ার। পরে এটা সাজিয়ে লিখে যদি বি স্কয়ার প্লাস টুয়াইস বিসি